Okay, so welcome back to our online IELTS class. Hello everyone, good evening. So how are you today? আলহামদুলিল্লাহ। Okay, so the attendance is today poor, somewhat poor. Okay, so no matter, we can start our class right now. Uh, in our last class, we completed up to 26, okay? Mm. So we'll start with reading passage 3. That means passage number 3, okay? So psychology of innovation. In fact, ইনোভেশন এটা হচ্ছে একটা রিসার্চ ম্যাটেরিয়াল, টাইপ অফ রিসার্চ ম্যাটেরিয়াল। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফেমাস একজন রবার্ট বি সিয়ালডিনি একজন আছেন। উনি মূলত এই রিসার্চ আর্টিকেলটা লিখেছেন। সো উনি অনেক কিছু এই পুরো আর্টিকেলের ভিতরে অনেকগুলো টোটাল 11টা প্যারাগ্রাফ আছে। সো সুবিধার জন্য আমরা নাম্বারিং করে রাখতে পারি। আমাদের যেহেতু এখন এই প্যাসেজ 3টা লাগবে, এবং প্যাসেজ 3টা হচ্ছে বুঝতেই পারছেন সবচাইতে ওয়ান বাই ওয়ান। এটা আসলে কিছুটা একটু মোর কমপ্লেক্স দেন দ্য প্রিভিয়াস টু প্যাসেজেস, কিছুটা কমপ্লেক্স হবে। সো আমরা আপনারা চাইলে একটু পেন্সিল দিয়ে মার্ক করে রাখতে পারেন 1 2 3 প্যাসেজ ওয়াইজ। হ্যাঁ, 1 নম্বর প্যাসেজ, 2 নম্বর প্যাসেজ, 3 নম্বর, এভাবে টোটাল দেখবেন যে 11টা প্যাসেজ আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 27-এ কি দেখতে পাচ্ছি? দ্য এক্সাম্পল অফ দ্য $1 million quartet underlines the writer's point about sorry for that. আচ্ছা, ইজ মাই অডিও ক্লিয়ার টু ইউ? অডিও ঠিক আছে কি? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে নাম্বার 27, দ্য এক্সাম্পলস of the $1 million quartet underlines the writer's point. আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমসিকিউ টাইপের কোশ্চেন। আপনারা খেয়াল করছেন কিনা যে এমসিকিউ টাইপের কোশ্চেন এর আগে আমরা 3টা দেখেছি, তাই না? কখনো 3টা থাকতে পারে, কখনো 4টাও থাকতে পারে। তো এখানে আমরা 4টা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো 4টা হলেও আপনার খুব বেশি কনফিউজ হওয়ার কারণ নেই। কারণ হচ্ছে যে কি, এর ভিতরে 2 3টা দুই একটা আপনি এমনিতেই বাদ দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এটা সহজে বাদ দেওয়া যায়। সো এই জন্য আপনাকে আরো 3টা হোক 4টা হোক, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল অফ দ্য $1 million কোয়ার্টেট আন্ডারলাইন্স দ্য রাইটার্স পয়েন্ট। $1 million কোয়ার্টেট, তাহলে আমরা এটা বের করবো। আপনারা একটু বের করে এখন বের করতে পারবেন কোথায় আছে? সরি, 3 নম্বর প্যাসেজে। 3 নম্বর পেজে। আচ্ছা, ফাইন। $1 million কোয়ার্টেটটা কি বিষয় বলা হচ্ছে? আচ্ছা, তার আগে একটু বলে নেই, এটা হচ্ছে এইখানে আমাদের যেহেতু এমসিকিউ কোশ্চেন গুলো থাকবে, এখানে আমাদের মেইন যে উইপন বা টুল যেটা হবে, দ্য মেইন টুল উইল বি দ্য স্কিমিং। মানে স্কিমিং মানেই হচ্ছে কুইক রিডিং, ঠিক আছে? মানে এটা হচ্ছে দ্য বেস্ট রিডিং টেকনিক। এটা আপনাকে ফলো করতে হবে। অ্যাকচুয়ালি আপনাকে একদম মানে লিটারেলি সবগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আমাদের লাগবে না। হুম। সো আমাদের জিসটা, সেন্টেন্সের জিসটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। মানে খুব কুইক রিডার হতে হবে। হুম। আম, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ নাম্বার 3-তে। সরি, আজকে মনে হয় একটু গলার সমস্যা হচ্ছে। এনিওয়ে, আচ্ছা, তাহলে এখানে আমরা $1 million কোয়ার্টেটটা আমরা পাচ্ছি প্যারাগ্রাফ 3-তে। তাহলে আমাদের এইখানে কোনটা আনসার হবে? এখানে কি জানতে চেয়েছে যে $1 million কোয়ার্টেটের যে কোশ্চেনটা, এক্সাম্পলটা, যেটা রাইটার্স পয়েন্ট, এটা কি আন্ডারলাইন করে? হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে যে এখানে জানতে চেয়েছে যে এই $1 million কোয়ার্টেটের যে বিষয়ে রাইটার যেটা কি বলতে চেয়েছেন। হ্যাঁ, মানে রিসার্চার মেইনলি এখানে কি বলতে চেয়েছেন, আমরা একটু একটু ফার্স্ট পড়ে যাই। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি $1 million কোয়ার্টেটে? যে আম, এখন আমার সাথে একটু দেখেন, দ্য $1 million কোয়ার্টেট ইজ ফাউন্ড। আচ্ছা, প্যারাগ্রাফ 3, আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা আম, এখানে দেখবেন যে ফেমাস পিকচার ফোর গ্রেট, মানে সিঙ্গার্স এলভিস প্রিসলি, কার্ল পার্কিন্স,
জনি ক্যাশ এবং জেরি লি। এই চারজনের হচ্ছে একটা মিউজিক কোয়ার্টেট। কোয়ার্টেট বলতে আসলে বোঝা হচ্ছে যে চারজন মিলে একটা মিউজিক গ্রুপ, মানে খুব সহজ করে বাংলায় বললে চারজনের একটা মিউজিক গ্রুপ। হুম। সো এই চারজনের মিউজিক গ্রুপ জ্যামিং অ্যাট আ পিয়ানো ইন সান স্টুডিওস ইন মেমফিস। মানে যারা একটা স্টুডিও আছে না, ওরা যেটা করে আর কি, চারজনের একটা ব্যান্ড বলতে পারেন আমাদের বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে, ব্যান্ড মিউজিক বটা এরকম আর কি। আচ্ছা, মেমফিসে তাদের একটা জ্যামিং একটা পিয়ানো একটা সান স্টুডিও ইন মেমফিস। হাউএভার এখানে আহ, দেখবেন, আপনি একটা খেয়াল করবেন যে আরটা আপনি একটু ফার্স্ট পড়ে গেলে পাবেন যে রয় অরবিসন নামে একজনের কথা বলা আছে। পেয়েছেন কি? জি। আচ্ছা, অ্যাকচুয়ালি তাহলে চারজন সিঙ্গার, মানে মূলত এখানে চারজন সিঙ্গারের কথা বলা হয়েছে, তারা একসাথে তারা পারফর্ম করেছেন। হ্যাঁ, মূলত এটাই করা বলা হয়েছে। আমরা কি একটু করতে পারি? হুম। তাহলে ইন 1956, পিকচার অফ সিঙ্গার্স এলভিস প্রিসলি, কার্ল পার্কিন্স, জনি ক্যাশ অ্যান্ড জেরি লি লুইস jamming at a piano in Sun Studios in Memphis tells a hidden story. Sun's $1 million quartet could have been a quintet. এখানে মানে কুইন্টেট শব্দটা হচ্ছে কি যে ওই পাঁচজনের ব্যান্ড গ্রুপ। হ্যাঁ, পাঁচজনের ব্যান্ড গ্রুপ। আচ্ছা, যাই হোক, মানে এটা পাঁচজন হতে পারতো। মিসিং ফ্রম দ্য পিকচার ইন রয় অরবিনসন। রয় অরবিনসন আসলে মিস করেছে তারা। হ্যাঁ, আর গ্রেটার ন্যাচারাল সিঙ্গার দেন লুইস। হুম। লুইস হচ্ছে একটা ন্যাচারাল সিঙ্গার। যাই হোক, um, এখানে হু ওন সান ওয়ান্টেড টু রেভলিউশনাইজ পপুলার মিউজিক উইথ সংস দ্যাট ফিউজড ব্ল্যাক। আচ্ছা, এটা এটা ওই সময় কি হয়েছিল ছোট্ট একটা বর্ণনা দিয়েছে। আহ, এখন আমরা মূলত এখান থেকে কি পাচ্ছি? আপনাদের এটা কোনটা হবে? মূলত আপনারা দেখেন, এখানে চারজন ছিল, চারজনের একটা কোয়ার্টেট একসাথে তারা অংশ নিয়েছে, এবং তাদের এটা কিন্তু একটা একটা বিশাল বাজেটের হিট ছিল। হ্যাঁ, এটা মানে বক্স অফিসের একটা বড় ধরনের একটা বিশাল বড় মাপের একটা সাফল্য ছিল। হুম। আচ্ছা, আনসার গুলো আমরা একটু দেখি। রিকগনাইজিং ট্যালেন্ট, ওয়ার্কিং অ্যাজ এ টিম, হ্যাভিং শেয়ার্ড অবজেক্টিভ, বিং অ্যান ইফেক্টিভ লিডার। আচ্ছা, বিং অ্যান ইফেক্টিভ লিডার, লিডারশিপের কথা কিছুই বলা হয়নি, সুতরাং এটা বাদ। হ্যাঁ, তাহলে এটাও তো বাদ, রিকগনাইজিং ট্যালেন্ট। রিকগনাইজিং ট্যালেন্ট এটা আপনি বাদ দিতে পারেন। রিকগনাইজিং, এখানে ট্যালেন্টের কিছু কিছু বলা হয়নি। এখন দুইটা বিষয়ে আমরা দুইটা চলে আসলাম শর্টকাট করে। দ্যাট মিনস আমরা শর্ট লিস্ট করে দুটো চলে আসলাম। আম, এটা হলে ওয়ার্কিং এজ এ টিম অ্যান্ড হ্যাভিং শেয়ার্ড অবজেক্ট। এখন দেখেন, এই দুটোর মাঝখানে কোনটা, তালাত ভাই আপনার কাছে কোনটা মনে হয় বলেন তো? সজীব ভাই আপনিও বলেন। আমরা কিন্তু দুটো বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি? ট্যালেন্টের রিকগনাইজ এখানে কিছু ছিল না। রিকগনাইজ এখানে বলা হয়েছে যে তারা চারজনের একটা টিম, এটা পাঁচজনও হতে পারতো, যাই যাই হোক। পরে অনেকে আছে না যে একজন সরে দাঁড়ায় একটা টিমের থেকে, সে সরে দাঁড়িয়েছে। হুম। আচ্ছা, কিন্তু বাকি চারজন কিন্তু একসাথে কি করেছে? বক্স অফিস হিট, সোজা কথা, একদম বক্স অফিস হিট ছিল। এটা একদম ব্লকবাস্টার একটা হিট ছিল, $1 million বা এরকম একটা কিছু। যাই হোক, এটা আমরা লাইন বাই একদম ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার কোনো প্রয়োজন হবে না। আমরা জাস্ট স্কিম করে যাব যে আসলে কি বলতে চাইছে। তাহলে আমরা দেখেন, দুটোতে চলে আসলাম। ট্যালেন্ট রিকগনাইজ এখানে কিছু নাই, এফেক্টিভ লিডারশিপের কিছু নাই এখানে। হ্যাঁ, তাহলে দুটো চলে আসলো, বি এবং সি। হ্যাঁ, সো বি এবং সি থেকে আমরা শর্ট লিস্ট করবো। হ্যাঁ, এখান থেকে আনসারটা খুঁজে নিব। এখন দেখতে হবে এইখানে যে বিষয়টা বলা আছে, ওয়ার্কিং অ্যাজ এ টিম। হুম। ওয়ার্কিং অ্যাজ এ টিম, এই কথাটা এখানে কম গুরুত্বপূর্ণ। কেন বলেন তো? কেন কম গুরুত্বপূর্ণ? কারণ আপনারা খেয়াল করেছেন, এখানে রয় আহ অরবিসন নাকি যেন একজন আছে, রয় অরবিসন, উনি কিন্তু সরে দাঁড়িয়েছে। খেয়াল করেছেন? উনি কিন্তু সরে দাঁড়িয়েছেন। এটা পাঁচজন হতে পারতো, বাট সরে দাঁড়িয়েছেন, কিন্তু ওয়ার্কিং এজ এ টিম এখানে হয় নাই। বাট বাকি চারজন যারা ছিল, তারা কি করেছে? সেম অবজেক্টিভ, মানে তাদের তাদের একটা সেম গোল ছিল, এবং তার গোল, দে ফুলফিল দেয়ার গোল। তাদের চারজনের মানে একদম যে সেম অবজেক্টিভ ছিল বলেই তারা হিট করতে পেরেছে। কিন্তু আরেকজনের অবজেক্টিভ সেম ছিল না। হুম। যার কারণে সে
সরে দাঁড়িয়েছে, এবং চারজনের যে কোয়ার্টেট এটাই তারা হিট হয়েছে। টিম ওয়ার্ক যেটা আপনার পাঁচজনের টিম সেটা কাজ করে নাই। পাঁচজনের টিমটা ভেঙে চারজনের টিম হয়ে গেছে, বাকি চারজন যে ছিল তারা তাদের অবজেক্টিভটা সেম ছিল। হুম। আচ্ছা, তাহলে এখানে আমাদের আনসার হবে হচ্ছে নাম্বার সি। হুম। তাহলে এটা মিলিয়ন ডলার কোয়ার্টারের এখানে আনসারটা এভাবেই হবে। আচ্ছা, দাঁড়ান আমি দেখতে দেখছি, আমি তারপর একটু বলে দিচ্ছি। কারণ এখানে দেখেন অরবিসন, সে কিন্তু এই হি ওয়াজ নট ইন্সপায়ার্ড বাই দ্য গোল, মানে সে এই এই গোল বা অবজেক্টিভ, হ্যাঁ, এখানে এই সে ইন্সপায়ার্ড ছিল না। হ্যাঁ। আহ, সুতরাং সে তার হিটও তেমন বেশি হয়নি, সে হয়তো একটা ইয়ে করেছে। হ্যাঁ। কিন্তু তাদের যে গোল ছিল, সেই তাদের যে শেয়ার অবজেক্টিভ, তাদের সবার গোল এক ছিল, এবং এই কারণেই তারা বক্স অফিস হিট, একদম ব্লকবাস্টার। কিন্তু এটা প্যাসেজের সাথে মানে সিমিলার আমি কিছু খুঁজে পেলাম না, খুব একটা মানে বুঝে ওঠার মতন না। মতো না, বুঝোটার মতো না। হ্যাঁ, মূল বিষয়টা আমি আপনাদের যে বললাম, সামারি হচ্ছে এটাই। হ্যাঁ, যে এখানে তারা অনেক কিছু বলেছে, প্যাসেজের মধ্যে অনেক কিছু বলেছে, দেখবেন যে সেখানে অনেক কিছুর অবতারণা করছে, সেগুলো আমাদের এই আনসারের সাথে প্রয়োজন নেই। হুম। সো এখানে আমরা মূলত দেখবো হচ্ছে হচ্ছে আমরা আনসারটা শর্টলিস্ট করে নিয়ে আসবো, কি হয়েছিল, জিসটা অর্থাৎ জিসটা বের করে নিয়ে আসবো, ঘটনাটা কি হয়েছিল সেটা বের করে নিয়ে আসবো। কিছু আনইম্পর্টেন্ট ইয়ে থাকে, যেগুলো ধরেন এই যে ন্যাচারাল ট্যালেন্ট ছিল লুইস, এগুলো আসলে প্রয়োজন নাই। হুম। সরি, রয় রয় অরবিসন। আচ্ছা, তাহলে এখানে কি হয়েছিল, মূলত এই বিষয়টা এখান থেকে আমরা এভাবে ফাইন্ড আউট করব, যে আমাদের অ্যাজ এ টিম এটা টিম ওয়ার্ক ছিল না, অ্যাজ এ ফুল অ্যাকচুয়াল পাঁচজনের যে টিম, সেটা কিন্তু রয় অরবিসন সে সরে আসে, যার কারণে টিম ওয়ার্ক ছিল না। তাহলে তাদের শেয়ার অবজেক্টিভ বা একদম কমন একটা গোল ছিল বলেই তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছে, এবং দ্যাটস ওয়াই এটা হিট হয়েছে। সান, এটাকে তারা বলেছে যে আম, এটা কি বলেছে, মিলিয়ন ডলার। অন্য মিলিয়ন বুঝতে ডলার। পারছি কিনা কিছু বলছে না কেউ কিছু। হ্যাঁ, হ্যাঁ। এ, অন্য ভাইয়ারা কিছু বলছে না। ও আচ্ছা, তাহলে ভাই সজীব ভাই, আপনারা আপনাদের কোনো ইয়ে বলতে পারছি না, রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, বিষয়টা এটা ওই প্রথমটা একটু কঠিনই ছিল স্যার, হচ্ছে, প্রথমটা তো বুঝি নাই। কঠিন। পরের পরের দুইটা বাই করতে পারছি। পরের দুটো এত কঠিন হবে না, ঠিক আছে। কারণ এখানে প্রথমটা কেন কঠিন হবে, যে এখানে আহ দেখেন অনেক কথা বলা আছে এই ইয়ের ভিতরে, হ্যাঁ, এই মিলিয়ন ডলার কোয়ার্টার এই প্যাসেজের মধ্যে অনেক কথা বলা আছে, সবগুলো আমাদের লাগবে না। এখানে ওই স্কিমিং করে আমরা বের করে নিয়ে আসলাম কি, মূলত চারজনের গ্রুপ ছিল। হ্যাঁ, চারজনের গ্রুপ থেকে তারা পাঁচজনের গ্রুপ ছিল, তার মধ্যে থেকে রয় অবস্টন সে চলে আসলো, সে এখানে কুইন্টেট হতে পারতো, অর্থাৎ সেটা পাঁচজনের গ্রুপ হতে পারতো। কুইন্টেট হচ্ছে মিউজিকের একটা গ্রুপের নাম। হুম। কোয়ার্টেট, কুইন্টেট মানে ব্যান্ড সঙ্গীতের পাঁচজনের গ্রুপ, চারজনের গ্রুপ, চারজনের গ্রুপ বলে কোয়ার্টেট। হুম। সো কোয়ার্টেটটা নিয়েই তারা কাজ করছে। রয় অরবিসন মিসিং, মিসিং ফ্রম দ্য পিকচার, রয় রয় অরবিসন। সো তাহলে কি হলো, চলে আসলো হচ্ছে পাঁচজনের চারজনের ইয়েতে। হ্যাঁ, তো সুতরাং আমরা তো অলরেডি মোটামুটি ধরেন দুটো বাদ দিয়েছি, প্যাসেজটা পড়ে দুটো বাদ আমরা অলরেডি দিয়েছি। ইফেক্টিভ লিডারশিপের কিছুই নাই, রিকগনাইজিং ট্যালেন্ট কিছুই নাই, ওয়ার্কিং এজ এ টিম এটাও হবে না। কেন হবে না? কেন হবে না? যে এখানে টিম ওয়ার্ক কাজ করে নাই, রয় অরবিসন টিম থেকে চলে গেছে। হ্যাঁ। তারপরে শেয়ার্ড অবজেক্টিভ, মানে তাদের শেয়ার্ড গোল বা এটা কমন একটা গোল ছিল, সেই গোলটা তারা অ্যাচিভ করতে পারছে, মূলত এটাই ছিল এরকম। আচ্ছা, এরপরটাতে চলে আসি তাহলে আমরা। আর তার এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে এইভাবে এক একটা এক এক ভাবে অনেক অনেক সময় দেখা যাচ্ছে কি, যে কমন একটা মানে ইয়া টেকনিক অনেক সময় কাজ করে না। আমরা অনেক সময় এখান থেকে কিছু একটু আগে যেটা বলছিলাম, অনেক সময় চারটা থেকে অনেক সময় আমরা দু একটা এমনি বাদ দিতে পারি, সেখান থেকে আমরা আনসারটা পেয়ে যাই। ঠিক আছে। আপনি মোটামুটি দুইটার থেকে যখন গেস করবেন, তখন আপনাকে কিছু ইয়ে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, মানে যেটা হচ্ছে আপনার মানে উপস্থিত কিছু বুদ্ধি সাথে সাথে আপনার অ্যাপ্লাই করতে হবে, যে তাহলে কোনটা হতে পারে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরেরটাতে। হুম। পরেরটাতে ছিল জেমস ওয়াটসন সাজেস্টস দ্যাট হি অ্যান্ড ফ্রান্সিস ক্রিক ওন দ্য রেস টু ডিসকভার দ্য ডিএনএ কোড বিকজ দে। আচ্ছা, এটা অনেকখানি ইজিয়ার ছিল, এটা আমি চাই তাহলে ভাই আপনি যদি বের করতে পেরেছেন আপনি আগে বলেন না।
আমি চাই যে তাহলে স্যার, তানি আপু এবং সজীব সজীব ভাই আপনারা দুজন বের করে নেবেন। আপনারা তাহলে দেখেন এই ডিএনএ কোডের যে প্যাসেজটা কোনটা ছিল বলেন তো? 6 নম্বর পেসেজ। আচ্ছা, ডিএনএ কোডটা 6 নম্বর। স্যার, হ্যাঁ, ফাইন। তাহলে জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক তারা কি হচ্ছে ডিএনএ কোডটা করেছে, এখান থেকে বের করতে পারি আমরা। আচ্ছা। আম, স্যার এখানে বলবো স্যার, আমি কি বলবো স্যার? আচ্ছা, একটু আমি চাচ্ছি যে একটু তানিয়া আপু একটু চেষ্টা করুক, হ্যাঁ, বা সজীব ভাই আপনারা একটু দেখেন, তারপরে আমি আমি চেষ্টা করেছিলাম, পারি নাই তো। ও আচ্ছা, ঠিক আছে। আর সজীব ভাই আপনি কি বলেছেন, আপনি করেছেন? সজীব না ভাই, স্যার, আমি আচ্ছা, এটা করি নাই। 6 নম্বর প্যাসেজ, একটু দ্রুত ফাস্ট যদি যান। 6 নম্বর প্যাসেজটা আপনি একটু দেখেন, আনসারটা আছে মূলত যে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক তারা ডিএনএ কোড আবিষ্কার করে। হ্যাঁ, আচ্ছা, এই কোড আবিষ্কার করেছিল তারা। এই ডিএনএ কোডটা আবিষ্কার করার পিছনে কারণটা কি ছিল, বা তারা কি তারা মনে করেছিল কেন তারা আবিষ্কার করতে পেরেছে। হ্যাঁ, মূলত এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, আপনি একদম লাস্টের দিকে গেলেও পাবেন, একটু পরে দেখেন তো এটা আপনি পারেন। তানিয়া আপু, আপনি একটু চেষ্টা করে দেখেন, হ্যাঁ। এটা কঠিন না। আচ্ছা, একদম লাস্টের দিকে দেখেন, এটা আছে না? He said, and he and Creek had success because they were আচ্ছা, aware of that they weren't the most intelligent of the হ্যাঁ, scientists হ্যাঁ, হি pursuing the সেড, answer. হ্যাঁ আপু দেখেন, হি সেড, তারা তো একমাত্র একটাকে বললো যেটা, হি সেড হি অ্যান্ড ক্রিক হ্যাড succeeded because they were aware that um, they weren't the most intelligent of the scientists পারসুইং দ্য আনসার মানে ডিএনএ কোডটা ব্রেক করা। হ্যাঁ, মানে সেই আনসারটা। তো এখানে আনসারটা কি আছে? আনসারটা কি আছে? ওয়ার কনসিয়াস Someone's conscious about of their their own own limitations. limitations, brought complementary skills to their partnership, were determined to outperform their brighter rivals, encouraged each other to realize their joint ambition. আচ্ছা, এই ডিএনএ কোডের যে প্যাসেজের মধ্যে, তাহলে আমরা কোশ্চেনটা প্রথমে বুঝবো। কোশ্চেনটা কি বলেছে সজীব ভাইয়া? আমি একটু আগে বললাম কোশ্চেনের বিষয়টা। কোশ্চেনটা বলছে ডিএনএ কোড যে আবিষ্কার করা বা তারা যে বের করতে পেরেছে, তারা ডিএনএ কোড, সেই ডিএনএ কোড বের করার পিছনে তারা যারা দুজন, একজন ছিল জেমস কারণটা কি? ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। তারা তারা কি মনে করেছিল যে কেন তারা আবিষ্কার করতে পেরেছে। হুম, ঠিক আছে, তারা কেন আবিষ্কার করতে পেরেছে, এটা তাদের কি কেন এটা মনে হয়েছে। হ্যাঁ, ওয়াই ডিড দে থিঙ্ক অ্যাবাউট দেয়ার সাকসেস, জাস্ট হোয়াট ইজ বিহাইন্ড দ্য সাকসেস। ঠিক আছে, আচ্ছা, এটা তানিয়া আপু খেয়াল করেন, একদম লাস্ট প্যাসেজে, হ্যাঁ, লাস্টের দিকে হি সেইড, মানে কোন এক রিসার্চার বলেছেন, হি সেইড হি অ্যান্ড ক্রিক হ্যাড সাকসিডেড বিকজ দে দে ওয়ার অ্যাওয়ার দ্যাট দে ওয়ারন্ট দ্য ওয়ে দে মানে অ্যাকচুয়ালি দে ওয়ার নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ দ্য সায়েন্টিস্ট পারসুইং দ্য আনসার। মানে তারা করেছিলেন তাদের লিমিটেশন আছে, তারাই হচ্ছে যে একমাত্র, তারা এরা তারা সেই সায়েন্টিস্ট তারা না যারা এর আনসারটা বের করতে পারবে, অর্থাৎ ডিএনএ কোডের আনসারটা তারা যে বের করতে পারবে এমন কিছু তারা মনে করতে পারছে, অর্থাৎ তারা যে তাদের লিমিটেশন আছে এই বিষয়ে তারা অ্যাওয়্যার ছিলেন। অ্যাওয়্যার মানে কনসাস থাকা। হ্যাঁ, এই নাম্বার ঠিক আছে, ওয়ার কনসিয়াস অফ হ্যাঁ, দেয়ার ওন মানে তারা লিমিটেশনস। ভেবেছিলেন যে আমরা তো আসলে পারবো না, আমাদের আমরা এটা হয়তো আমাদের কিছু লিমিটেশনস আছে, আমরা বোধহয় পারবো না। এই যে আপনারা তাদের এই কনসাস অফ দেয়ার ওন লিমিটেশনস, মানে তাদের নিজস্ব লিমিটেশন যেটা আছে এই ব্যাপারে যে কনসাসনেস, এটাই হচ্ছে অ্যাওয়্যার, মানে তারা তারা কনসাস ছিলেন যে অ্যাবাউট দেয়ার ওন লিমিটেশন। এই দেখেন, এই এই একটা সেন্টেন্সে কিন্তু ক্লিয়ার বোঝা যায়। আপনি পরে দেখেন, মানে হি অ্যান্ড ক্রিক হ্যাড সাকসিডেড, তারা সাকসিড কেন সফল হয়েছিলেন, বিকজ দে ওয়ার অ্যাওয়্যার দ্যাট দে ওয়ার নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ দ্য সায়েন্টিস্ট পার্সুইং দ্য আনসার মানে সেই ডিএনএ কোডের যে খুঁজে বের করা। ঠিক আছে, মানে তারা ভেবেছিলেন তারা যে সেই মানে তারাই তাদের যে ওন লিমিটেশন, তারা এই ব্যাপারে মানে ছিলেন, অ্যাওয়ার ছিলেন, কনসাস ছিলেন যে তারাই যে তারা পারবেন কিনা এই ব্যাপারে তারা ছিলেন আর কি। হ্যাঁ, তারা চিন্তা করতেন না যে দে ওয়ার নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ দ্য সায়েন্টিস্ট, তারাই যে সবচেয়ে মোস্ট ইন্টেলিজেন্ট সায়েন্টিস্ট ছিলেন, তারা এই ব্যাপারে কনসাস ছিলেন, মানে আপনি অ্যাওয়ার ছিলেন যে না, আমরা
সেই সায়েন্টিস্টটা না, সবচেয়ে ইন্টেলিজেন্ট সায়েন্টিস্ট আমরা না। হ্যাঁ। সো এটা তারা মানে জেনেছিলেন, এবং তারা সেভাবে চেষ্টা করেছিলেন বলেই তারা হয়তো বের করতে পেরেছিলেন। তারা পরে এটাই বলেছেন। তাহলে অ্যান্সারটা হবে এ, ওয়ার কনসিয়াস অফ দেয়ার ওন লিমিটেশন। তাহলে আপু আপনার কি মনে হচ্ছে? এইটা আবার পড়েন তো, মানে এটা আহ, এটা বুঝতে পেরেছি আমি আসলে। 27 নাম্বারটা এখনো বুঝতে পারি নাই। 28 আচ্ছা নাম্বারটা ক্লিয়ার একদম। আচ্ছা, ঠিক আছে। 27 নম্বরটা আপু যে বললাম, কোনো কোনোটা খুব বেশি ইয়ে থাকে, মানে একটু ভেগ বলে ইংলিশে। তো ভেগ থাকে, তারপর আমরা এখান থেকে বের করতে পারবো যে প্রথমে আমরা যখন এই ধরনের কোনো বিষয় পাবো, যে প্যাসেজের মধ্যে আমরা জিস্ট বের করব, স্কিম করে জিস্টটা বের করে ফেলবো। হোয়াট ওয়াজ দ্য স্টোরি, স্টোরিটা কি ছিল? স্টোরিটা ছিল, এখানে অবশ্য আপনাকে এই স্টোরিটা বের করতে হলে আপনার একটু ধারণা থাকতে হবে যে এটা হচ্ছে যে এলভিস প্রিসলি বা চারজন নাম করা মিউজিক মিউজিশিয়ান ছিলেন যারা। তো তাদের সাথে মূলত ব্যান্ডটা ছিল হচ্ছে 5 জনের। সো 5 জনের থেকে তাদের ব্যান্ডটা পরে একজন সরে দাঁড়ায়, রয় অরবিসন। সেও একজন খুব ট্যালেন্টেড মিউজিশিয়ান ছিলেন। আচ্ছা, এই 4 জন থেকে একজন সরে দাঁড়ায়, এবং তারপরেও তারপরেও এই 4 জনের টিমটাই কি করে, $1 মিলিয়ন কোয়ার্টেট হয়ে যায়। $1 মিলিয়ন, কারণ হচ্ছে ব্যাপক ধরনের একটা বক্স অফিস হিট হয় আর কি। হ্যাঁ। আর একা একা যেটা রয় অরবিসন যেটা করেছেন সেটা মোটামুটি লেভেলের একটা হিট হয়েছে। হ্যাঁ। আম, এটা পরে ছোটখাটো হিট হয়েছে। সো এইখান থেকে আমরা জিসটা বের করে নিয়ে আসলাম। এখন আনসারটার দিকে খেয়াল করলে, এখান থেকে জিসটা বের করে নিয়ে আসার পরে আনসারের দিকে তাকাবো। আপনি নিজেই বলেছেন দুটো আনসার বাদ চলে গেছে না? উম, জি। দুটো আনসার তো আপনি নিজেই বাদ দিয়েছেন। ইউ আর রাইট। আপনার অ্যাজাম্পশন রাইট। দুটো আনসার, ওই কিছুই উল্লেখ নাই ওই বিষয়ে, ওটা বাদ। এখন আপনি দেখেন বাকি দুটো আনসারের মধ্যে ওয়ার্কিং এজ এ টিম, টিম ওয়ার্ক কি সাকসেসফুল হয়েছিল? টিম ওয়ার্ক হয় নাই। না। কারণ রয় অরবিসন যদিও খুবই ট্যালেন্টেড ছিলেন, এখন দেখেন টিম ওয়ার্ক কেন সাকসেসফুল হয় নাই। রয় অরবিসন এমনকি ওদের থেকেও ট্যালেন্টেড ছিলেন। এখানে বলা আছে না, আপনি একটা একটা জায়গায় ছিল না, could have been missing from the picture. Roy is Roy Orbison a greater natural singer than Louis? ইভেন লুইসের চেয়েও সে ন্যাচারাল ট্যালেন্ট ছিল, তারপরেও সে একা একা সাকসেসফুল হতে পারেনি। হুম। সে পরে ট্রাই করেছে বাট সাকসেসফুল হতে পারেনি। কিন্তু টিম ওয়ার্ক এজ এ, মানে এটা হচ্ছে যে তাদের 4 জনের টিম, মানে 4 জন যে টিম ওয়ার্ক কাজ করে নাই, বাট তারা যে 4 জন যখন হলো, সে 4 জনও তাদের গোল যেটা তারা অ্যাচিভ করতে পারছে। হ্যাঁ। 4 জনের গোল অ্যাচিভ করতে পারছে কি, তাদের যে টার্গেট ছিল সে টার্গেট তারা খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারছে। সো ওই ওইখানে আপনি ওইটা বাদ দিয়ে দিবেন যখন বি, তখন সিটা হচ্ছে আপনার আনসার। ঠিক আছে। সো এখন অনেক সময় এরকম হবে, তখন আপনি এইভাবে আপনাকে ইনস্ট্যান্টলি আপনার যেটা মনে হবে তখন সেটাই আপনি দিতে হবে, এবং এটাই কারেক্ট হবে। ঠিক আছে। আইএলস অনেক সময় এইভাবে ইনস্ট্যান্টলি, অনেক সময় আপনার বুদ্ধি খাটিয়েও অনেক সময় আনসার দিতে হয়। তখন অন্য ট্রিক কাজে লাগবে না। আচ্ছা, এরপর একটা আমরা চলে আসি 29-এ। হ্যাঁ। 29-এ কি বলা হয়েছে? দ্য রাইটার মেনশনস competitions on breakfast cereal packets as an example of how to। মানে এখন দেখেন ব্রেকফাস্ট সিরিয়ালের বিষয়ে একটা রিসার্চার্স একটা মানে বিষয় মেনশন করেছেন। ব্রেকফাস্ট সিরিয়াল মানে কেলক্স, কেলক্স মানে আমরা অনেকেই চিনি ব্রেকফাস্ট সিরিয়াল। হ্যাঁ, কেলক্স যেটা আমরা ফাস্ট ফুড বা সুপার শপ গুলোতে পাই। রাইটার যে মেনশন করেছিলেন যে কম্পিটিশনস অন ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটস, হ্যাঁ, যেটা কম্পিটিশন অন ব্রেকফাস্ট সিরিয়ালের যে প্যাকেটের বিষয়ে উনি উল্লেখ করেছিলেন অ্যাজ অ্যান এক্সাম্পল অফ হাউ টু, যেটা একটা এক্সাম্পল হিসাবে দিয়েছিলেন, যেভাবে কিভাবে হাউ টু, তার বাকি আনসারটা আমরা খুঁজে বের করবো। এখানে দেখেন আপনার ব্রেকফাস্ট সিরিয়ালের বিষয়টা প্যাসেজ, আপনার একটু ব্রেকফাস্ট সিরিয়ালের বিষয়টা আপনি একটু ট্রাই করেন তো কোথায় আছে একটু। 8 নম্বরে আছে, 8 নম্বর passage। 8 নম্বরে নাম্বার আছে। প্যাসেজ। 8 নম্বর প্যাসেজে, ফাইন। তারা তো একাডেমিতে পরীক্ষা দিয়েছে, তাদের জন্য ঠিক আছে। আমার কাছে মনে হয় জিটিএস এত কিছু না হয়ে গেছে, না আসে জি, না। না না, কারণ আমি হ্যাঁ রিসেন্টলি একটা কোশ্চেন দেখলাম, এত হ্যাঁ হ্যাঁ। কঠিন আসে না, এটা না, খুব জিটিতে কঠিন। জিটিতে কঠিন আসে না তবে আপনি ইউর রাইট। জিটিতে তবে আপনি এখানে যদি আপনি করেন কঠিন প্রশিক্ষণ নিলে সহজ যুদ্ধ, আপনার জিটিতে আপনার কাছে অনেক অনেক ইজিয়ার হবে আপনার, মানে জিটিতে আপনি খুব ভালো করতে পারবেন। সো আপনি এখান থেকে মানে একাডেমিক গুলো একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, একটু এখানে থাকেন। তো আপনি জিটিতে অনেক যে এত কঠিন আসবে না। ওই যে আমি বলেছিলাম না যে একাডেমিক। তারপর স্যার বাইক আসছে স্যার, এখন হয়েছে কিনা আমি জানি না।
আচ্ছা মানে আমি নিজের কাছে অনেস্ট থাকি, আসলে আমার ভুলও হইতে পারে, কিন্তু আমি অ্যান্সার দেখে অ্যান্সার দিচ্ছি না এখানে। আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, আমি একাডেমিক। কি বলবো স্যার? আচ্ছা এখানে আমরা একটু দেখি অন্য সবাই কি চিন্তা করছে, বাট আদার থিঙ্ক অ্যাবাউট দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যে যে একাডেমিকটা কঠিন হওয়ার কারণই হচ্ছে এটাই যে একাডেমিক যারা দিয়ে স্টাডি অ্যাব্রোডে যারা যান, তারা রিসার্চ করেন অনেকেই তারা এমএস। তো পড়াশোনার জন্য একাডেমিটা করার হ্যাঁ জন্য, এক্স্যাক্ট আর পড়াশোনা, হ্যাঁ। আমাদের হচ্ছে নর্মালি। আসলে আসলে ব্যাপারটা কি যে আমাদের অনেকেরই তো গোল থাকে যে একাডেমিক দিয়েও আমরা বিদেশে সেটেল হয়ে যাব, ঠিক আছে। সো কিন্তু ওরা চিন্তা করে মানে সোললি যে ওরা একদমই এটা ডিজাইন করা হয়েছে অনলি ফর দ্য রিসার্চ স্টুডেন্টস অথবা স্টুডেন্ট। আসলে কি একাডেমিক লেভেল বা আন্ডার বা গ্রাজুয়েট লেভেলে তো আসলে অনেক বেশি রিসার্চ ওয়ার্ক অনেক কিছু থাকে। সো এটা যাতে আমাদের মানে ফরেন স্টুডেন্টরা বুঝতে পারে এবং কঠিন কঠিন জিনিসগুলো সেখানে দেওয়া থাকে, হ্যাঁ। যাতে দেখবেন যে এই যে রিসার্চ ম্যাটেরিয়াল, এটা খুব নাম করা রিসার্চ ম্যাটেরিয়াল, সিএলডি এটা হচ্ছে নাম করা একদম রিসার্চ ম্যাটেরিয়াল। এটার খুব এই আর্টিকেলটা খুব নাম করা, সাইকোলজি অফ ইনোভেশন, খুব চমৎকার একটা ইয়া। সো এটা আসলে কেন দিয়েছে, তারা হচ্ছে যে এই ধরনের ওয়ার্ল্ড ফেমাস রিসার্চ ম্যাটেরিয়াল গুলো আপনি যদি অ্যানালাইজ করতে পারেন, হুম, তাহলে সেখানে যেটাই থাকুক না কেন, ইভেন এই যে পিএইচডি কোর্সে যাচ্ছে, পিএইচডি কোর্সে যাবে যে, হ্যাঁ, অনেক আমাদের দেশ থেকে পিএইচডি কোর্সে কম যায় তো, কিন্তু আপনি চিন্তা করবেন না যে আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড দে ডো নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, মানে তারা কিন্তু হিউজ পিএইচডি স্টুডেন্ট যায়। এবং আমি আমার একজন স্টুডেন্ট, উনি এখন চায়নাতে আছেন, উনি 6 পে চায়নাতে আছেন, চায়নাতে ছিলেন, চায়না থেকে উনি চলে গেছেন এতে, আমি বোধহয় এর আগে একবার বলেছিলাম কিনা আমার মনে নেই। উনি চলে গেছেন লন্ডনে, লন্ডনের নামকটের একটা ইউনিভার্সিটিতে উনি মাস্টার্স করছেন। দেখেন, চায়নাতে উনি গেছে হচ্ছে মাস্টার পিএইচডি করার জন্য। হুম। সো পিএইচডি করার জন্য চায়নাতে গেছেন এবং সে বড় একটা স্কলারশিপ নিয়ে, স্কলারশিপ পেতে তার প্রয়োজন ছিল 6.5। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আনফর্চুনেটলি সে 6 পেয়ে যায়, হ্যাঁ, একাডেমিকে 6 পেয়ে যায়, সেটাও এই রিডিং এর জন্যই। হ্যাঁ। আচ্ছা। সো সে কিন্তু সামহাও সে তার মানে যে রিসার্চ কি বলে পিএইচডির যে ইয়ে ছিলেন, মানে প্রফেসর ছিলেন, তাকে সে ম্যানেজ করতে পারে। সে ম্যানেজ করে এবং সে আলটিমেটলি সে স্কলারশিপটা নিয়ে নেয়, একদম খুব ফুল ফান্ডেড স্কলারশিপ। এবং সে পিএইচডি কোর্সের অর্ধেক করার পরে সে কত লক্ষ টাকার জন্য পেয়েছিল আমাকে সে এরাও জানিয়েছিল, অনেক টাকা সে পেয়েছিল। এবং সে কি করছে এখন জানেন, সে আবার আরেকটা মানে ইয়েতে অ্যাডমিশন নিয়ে সে চলে গেছে ইউকেতে, লন্ডনে, সেটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সে দুটো একসাথে করতেছে। সে মানে সে তার পিএইচডি যে ইনস্ট্রাক্টর প্রফেসর সাথে এত ভালো সম্পর্ক, সে কিছু সমস্যার কথা বলেছে যে অ্যাকচুয়ালি তার বাবা মারা গেছে, এটা সত্যি কথা। তো এটা তাকে বলার পরে পিএইচডি সে যে প্রফেসর সে বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই, তুমি তোমার দেশের থেকে করো বা এটা সেটাই, বা সে বলছে আমি একটু ইউকেতে যাবো, এটা সেটা কেমন করে ম্যানেজ করেছে আমি জানি না। বা সে ম্যানেজ করে সে এখন ইউকেতে আছে, লন্ডনে। সে মাঝে মাঝে চায়নাতে যায়, যায় সে কিছু ইয়ে মানে তার রিসার্চ ওয়ার্ক কিছু করে আবার চলে আসে। হ্যাঁ, এরকম আর কি। সো আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা যে এত ইনোভেটিভ, এতই যে মানে এক্সপার্ট, মানে চাইনিজদেরও মাথায় ইয়ে করে ফেলছে, মানে তারা মানে চাইনিজ প্রফেসররাও সে বুঝতে পারেনি, তার ট্রিকটা বুঝতে পারেনি। হুম। সে এখন ইউকেতে আছে, সে তার ইউকে যে হয়তো বা ওয়ার্ক পারমিটও একটা পেয়ে গেছে, এরকম একটা যতদূর আমি জানি। হুম। তো যাই হোক, কিন্তু আমাদের যেটা বলছিলাম যে আমাদের এখানে থেকে যারা আমরা অনেকেই যাই, ধরেন 50% অফ আস দে হ্যাভ দ্য কমন গোল, দ্যাট ইজ ইমিগ্রেশন। বাট তারা চিন্তা করে যে আমাদের ওদের ফরেন স্টুডেন্ট মানে আমরা যারা বাইরের যারা ওয়ার্ল্ড থেকে আসবে, ওরা চিন্তা করে যে এরা তো সবাই এর থেকে যাবে, মানে সোললি দেয়ার ইন্টেনশন উইল বি দ্য এডুকেশন রিসার্চ। হ্যাঁ। সো এই জন্য তারা অনেক মানে হাজার হাজার ডলারের তারা স্কলারশিপ দেয়, কেন দেয়, তারা যেন রিসার্চ করতে পারে, তাদের জন্য উন্নতি হয়, তাদের দেশের জন্য রিসার্চে তাদের উন্নতি হয়, তাদের এটাও তাদের একটা প্যাসিভ একটা অবজেক্টিভ, যে হ্যাঁ তাদেরও উন্নতি হচ্ছে, যে আমাদের দেশে এখান থেকে যে ট্যালেন্টেড স্টুডেন্ট যাচ্ছে, রিসার্চ করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে, পোস্ট ডক করছে, এমএস করছে, থিসিস করছে, এই যে থিসিস ম্যাটেরিয়ালস গুলো এটা ওদের দেশে কন্ট্রিবিউট করছে। তো এই জন্য তারা টাকা দিতে রাজি আছে, সমস্যা নেই। এনিওয়ে, কিন্তু আমাদের স্টুডেন্টরা 50% অফ আর স্টুডেন্ট একাডেমিক দিয়েও ওখানে যেয়ে কিন্তু জব করে। হ্যাঁ, হিউজ ভুরি ভুরি উদাহরণ আছে যে পরে তারা কোনো রকম মাস্টার্সটা বা কমপ্লিট করে বা একটা ডিগ্রি কমপ্লিট করে তারা অন্য কিছুতে ইনভলভ হয়ে সেখানে ইমিগ্রেশন নেওয়ার চেষ্টা করে বা এরকম কিছু। হ্যাঁ। সো এটা আসলে সত্যিকার বাস্তব সিনারিও আর কি। আচ্ছা যাই হোক, আমরা অনেক কথা বলে ফেললাম। আচ্ছা,
তাহলে যেটা বলছিলাম, ব্রেকফাস্ট সিরিয়ালের বিষয়টা, হ্যাঁ ব্রেকফাস্ট সিরিয়ালের বিষয়টা আপনারা 8 নাম্বার প্যাসেজটা ছোট আছে, একটু সবাই একটু দেখবেন যে এটা বের করতে পারেন কিনা। 8 নাম্বার সিরিয়ালটা বলেছিল যে এখানে কোশ্চেনটা ছিল যে রাইটার যেটা মেনশন করেছেন, যেটা কম্পিটিশনস অন ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটস, মানে কিসের এক্সাম্পল হিসাবে, হ্যাঁ কিসের এক্সাম্পল হিসাবে উনি মূলত এটা মেনশন করেছেন। প্রথমে আমাদের অবশ্যই কোশ্চেনটা একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আচ্ছা, তারপরে আমরা কিওয়ার্ড সার্চ করে বা প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করবো। হুম, দেখেন 8 বা 9 নম্বর লাইনে এটা আছে যে দ্য রিজন অফ মেনশনিং দিস এক্সাম্পল ইজ ডিসক্রাইব জাস্ট। আচ্ছা, এটা আমি আবার বলি, ইভেন সামথিং এজ সিম্পল। আচ্ছা, আমি আবার একটু পড়ে যাই, এখানে দেখেন writing, visualizing, and prototyping can stimulate the flow of new ideas. Cialdini cites source of research papers. আচ্ছা, এগুলা স্যার, কিছু জিনিস আছে যেগুলো আমরা যে ইয়ে করে যেতে যেতে পারি, হ্যাঁ। আচ্ছা, তালাত ভাই বলেন, হ্যাঁ। আমি এটা হচ্ছে স্যার, এই যে আছে হচ্ছে আপনার এই রাইটিং যে ভিজুয়ালিং যেটা বললেন স্যার, এটা থেকে শুরু হবে হচ্ছে আপনার এই it is he says the reason why all those competitions on the breakfast cereal packets encouraged us to writing say no in more than 10 words. I like Kellogg's cornflakes because the very act of writing makes us more likely to uh, believe it. এই লাস্টের প্যারাতে স্যার অ্যান্সারটা আছে এখানে। আচ্ছা একদম স্ট্রেংথ এন্ড কমিটমেন্ট টু অ্যান আইডিয়া, এটা হবে স্যার। আচ্ছা, হ্যাঁ, আপনার উত্তরটা হচ্ছে নাম্বার ডি, তাই না? মানে স্ট্রেংথ এন্ড কমিটমেন্ট টু এন আইডিয়া, তাই না? তালাত ভাই, আপনার উত্তরটা হচ্ছে ডি, তাই না? হ্যাঁ, আমাদের স্যার এটাই মনে হচ্ছে আচ্ছা এখন। ঠিক, আচ্ছা ঠিক আছে। ডি আর বির মধ্যে স্যার একটু কনফিউশন হয়, কিন্তু আমি আনসার ডি দিচ্ছি। হ্যাঁ, ডিটাই হবে, ডিটাই হবে। তানিয়া আপু, আপনি কি দিয়েছেন? ধরতে পেরেছেন তানিয়া আপু? আমি এখনো ধরতে পারি নাই, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে আপনাকে হেল্প করছি। এখানে একটা কথা আছে না, দেখেন না, ডিপেন্ডস এভরি ইন্ডিভিজুয়ালস এনগেজমেন্ট ইন দ্য প্রজেক্ট। একদম ধরেন প্রথম একটু মাঝামাঝিতে, হ্যাঁ দেখেন, বলেছে যে পরে কেলক্সের যে এক্সাম্পল তারা দিয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা কথা, তার সেখানে সেই কেলক্সের এক্সাম্পলটা দেওয়ার আগে রাইটার্স কি উল্লেখ করেছে? জি স্যার। হ্যাঁ, উল্লেখ করেছে যে research paper and historical events that এটাকে পয়েন্ট আউট করে যে প্রুভ দ্যাট ইভেন সামথিং as simple as writing depends every individual's engagement in the হুম। process। এর ভিতরে কিন্তু আনসারটা চলে স্যার, আসে। হ্যাঁ, দেখেন এখানে দ্যাট প্রুভ দ্যাট ইভেন সামথিং অ্যাজ সিম্পল, মানে যে কেলগস যে ব্রেক সিরিয়াল, অনেক সময় দেখা যায় সিম্পল কিছু বিষয়, হ্যাঁ, ইভেন সামথিং অ্যাজ সিম্পল অ্যাজ রাইটিং ডিপেন্ডস। ডিপেন্ড মানে কি? দেখেন তো, ডিপেন্ড মানে কি? ডিপেন্ড আর একটা নির্ভর করা বা স্ট্রেনদেন। না, ডিপেন্ড থেকে আমরা, গভীরে। হ্যাঁ হুম। ডিপেন্ড মানে এইটারই স্যার গভীরে যাওয়া। প্যারাফ্রেজিং করা আর কি, কমিটমেন্ট, হ্যাঁ, গভীরে যাওয়া। গভীরে যাওয়া, ডিপেন্ড স্ট্রেনদেন। দেখেন এখান থেকে কিন্তু আপনি এখানে হয়তো সিনোনিম ওয়ার্ডেও পেয়ে যাচ্ছেন। স্ট্রেনদেন, ডিপেন্ড মানে স্ট্রেনদেন। আচ্ছা, ডিপেন্ড বা স্ট্রেনদেন এভরি ইন্ডিভিজুয়ালস এনগেজমেন্ট, হ্যাঁ, ইন দ্য প্রজেক্ট। এনগেজমেন্ট, হ্যাঁ, এনগেজমেন্টের কথা বলা হয়েছে। আর এটা হচ্ছে কি, যে কমিটমেন্ট টু অ্যান আইডিয়া বা এনগেজমেন্ট ইন দ্য প্রজেক্ট, হ্যাঁ, এই দুটো সিনোনিমাস। কেন সিনোনিমাস? এনগেজমেন্ট ইন দ্য প্রজেক্ট, এই প্রজেক্টে যে এনগেজমেন্ট, এটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এনগেজমেন্ট ইন দ্য প্রজেক্ট। এটা আছে আমাদের টেক্সটে আছে, আর আমার তাহলে তো স্যার আছে আমি, স্ট্রেংথেন কমিটমেন্ট টু অ্যান আইডিয়া। আইডিয়াটা কি ছিল? তাহলে তো আমার অ্যাজাম্পশন স্যার ভুল ছিল স্যার, মানে আমার ই তো হ্যাঁ ভুল ছিল। হ্যাঁ হ্যাঁ বোঝা যাইতেছে, কিন্তু ভুল করে সঠিক অ্যান্সার হয়েছে। হ্যাঁ, যাই হোক। আচ্ছা ঠিক আছে, যে
এটা কি যে ব্যাপারটা হলো যে এই আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে অনেক সময় সামান্য একটা সিম্পল একটা বিষয়, ব্রেকফাস্ট সিরিয়াল, এটাও একটা একটা কিছু ইনোভেশনের ক্ষেত্রে এটা আসতে পারে, that prove that even something as simple as writing depends simple is as writing depends every individual's engagement in the project। হ্যাঁ, তাহলে কি হলো যে অনেক সময় সামান্য একটা আর আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে যে এই কেলগস বা ব্রেকফাস্ট সিরিয়ালের যে বিষয়টা এটাই। তারপরে কিন্তু ব্রেকফাস্ট সিরিয়ালের বিষয়টা উল্লেখ আছে এর পরের দুই তিনটা লাইন পরে। why all these competitions on breakfast cereal packets, পরে উল্লেখ করেছে যে এটা ব্রেকফাস্ট সিরিয়াল কোন প্যাকেজের বিষয়টা, encouraged as us to write in no more than 10 words, I like Kellogg's cornflakes because the very act of writing makes us more likely to believe it। হুম, সো এখানে হুবহু আমরা এটা মানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংটা দরকার নাই, এখানে আমরা পেয়ে গেছি আনসারটা। আনসারটা হচ্ছে যে নাম্বার ডি। এটা কেন হবে, ডিপেন্স মানে স্ট্রেনথেন। কমিটমেন্ট টু অ্যান আইডিয়া, আইডিয়াটা হচ্ছে কোনটা, প্রজেক্ট, সেই আইডিয়াটা হচ্ছে যে কেলগস এর মতো একটা সিম্পল একটা বিষয়, এটাও একটা যে হতে পারে একটা যে আম, একটা রিসার্চ পেপারের যে হিস্টোরিক্যাল ইভেন্ট, হ্যাঁ এটাও হতে পারে। হ্যাঁ, সো এটাই হচ্ছে সেই আইডিয়া। ঠিক আছে তানি আপু? জি, বুঝতে আচ্ছা, পেরেছি। মানে একটু সিনোনিম সিনোনিম ইউজ করেও করতে হবে, যখন আপনি পেয়ে যাবেন সিনোনিম হিসাবে। আপনি তো বুঝতে পেরেছেন যে এই 8 নাম্বার প্যাসেজের মধ্যে আমার আনসারটা রয়ে গেছে, আপনি খুব সিম্পলি চলে গেছেন সেখানে। হ্যাঁ, তাহলে আমি সেখান থেকে আমরা আনসারটা বের করে নিয়ে আসবো এভাবে। Just a minute. এই কম্পিউটারের আমার এই ছেলে এই কম্পিউটারে গেমস খেলে, ঠিক আছে? মানে একটা ইম্পর্টেন্ট মজার একটা কথা বলি, আমি যখন মাত্র পানি খাচ্ছিলাম তখন একটু পানি কম কিবোর্ডে পড়ে গেছে। সো এই কিবোর্ডটা সে তার অনেক শখ করে কিনেছে, মানে এটা হচ্ছে তার গেমিং কিবোর্ড। হ্যাঁ, সো আমি খুব ভয় পাচ্ছি যে এবারে কিবোর্ডটা নষ্ট না হয়। এনিওয়ে, আসলে বাচ্চাদের মানে সাইকোলজি আর কি। হ্যাঁ, কোন ক্লাসে পড়েছিলেন? ও ক্লাস 5-এ পড়ে। মানে সে অনেক শখ করে এবার এই তার জমানো টাকা দিয়ে সে কিবোর্ড কিনছে। আমি তো এসব এনকারেজ করি না, মানে এই ধরনের গেম টেম খেলা। হ্যাঁ, সো এটা তার গেমিং কিবোর্ড আর কি। হ্যাঁ, তো এখানে টাইপ করতে অনেক মজা লাগে, খুব মানে টাইপ করাটা খুবই ইজি আর কি। আমার জন্য সুবিধা হয়েছে অবশ্য টাইপ করাটা। আচ্ছা, আগে টাইপ মানে এখানে এটাকে বলে মেকানিক্যাল কিবোর্ড আর কি। হ্যাঁ, মেকানিক্যাল প্লাস গেমিং কিবোর্ড। মানে এখানে মেকানিক্যাল বলতে কি, আমরা যে টাইপ করি যে কিবোর্ডে, নর্মালি একটা চাপ দিলে একটু প্রেসার দিতে হয় আপনাকে, তাই না? নর্মাল কিবোর্ডে একটু একটু আপনাকে প্রেসার দিতে হয়। আর এই কিবোর্ডে হাতে একটু হালকা মানে ফেদার টাচ বা একটু সামান্য একটু মানে অর্ধেকের চেয়ে কম প্রেসার দিলেই এটা মানে কাজ হয়ে যায় মেকানিক্যাল কিবোর্ডে। সো আমি আসলে মেকানিক্যাল কিবোর্ড আমি ইউজ এর আগে করি নাই, এবার দেখতে পাচ্ছি খুবই মানে মানে আপনার টাইপিং এর জন্য মেকানিক্যাল কিবোর্ডের কোনো ইয়ে হয় না, মানে এটা আসলে ম্যাচলেস যেটাকে বলে, এটা আসলে কোনো তুলনাই হয় না। এটা ইউজ করার পর এর আগের যে কিবোর্ডটা ছিল সেটার দামও ছিল অনেক, 850 900 বা এরকম 1000-এর কাছাকাছি, কিন্তু ওইটার কাছে না, এটার কাছে ওটা কিছুই না। সো যারা টাইপিং করবেন এই ধরনের মেকানিক্যাল কিবোর্ড ইউজ করলে আপনাদের টাইপিং স্পিডটা বেড়ে যাবে অনেক বেশি, এবং খুব ইফেক্টিভ টাইপিং হবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা আসছি নাম্বার 30। In the last paragraph, the writer suggests that it is important for employees, মানে লাস্ট প্যারাগ্রাফে রাইটার সাজেস্ট করেছে, লাস্ট প্যারাগ্রাফ তো বলেই দিয়েছে, হ্যাঁ, যে ইট ইজ ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজ টু, মানে এটা এমপ্লয়ীদের জন্য ইম্পর্টেন্ট কি সেটা। হ্যাঁ, আমরা প্রথমে আনসারটা বুঝে ফেলবো, এমপ্লয়ীদের জন্য ইম্পর্টেন্টটা কি ছিল সেটাই আমরা এখন বুঝবো। লাস্ট প্যারাগ্রাফ সবাই একটু আমরা ট্রাই করি। লাস্ট প্যারাগ্রাফ,
এটা কি স্যার ডিরেক্ট ডিরেক্ট দেওয়া আছে নাকি এটা? হ্যাঁ, এটা আপনারা দেখেন মাঝামাঝিতে পাবেন আর কি। হ্যাঁ, আনসারটা মাঝামাঝিতে আছে। এটা মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে বি আনসার হইতে পারে, মানে ডিরেক্ট একটা কথা বলা আছে আর হ্যাঁ, কি। ডিরেক্ট এই ধরনের কিছু একটা বলা থাকে কোনো কোনো সময়। আম, হ্যাঁ, এই ধরনের কিছু একটা বলা আছে। আপনি দেখেন মাঝামাঝিতেই আনসারটা দেওয়া আছে। লিডার শুড এনকারেজ এভরি হ্যাঁ, স্টুডেন্ট ক্যারেজ এভরিওয়ান টু কন্ট্রিবিউট। leaders should encourage everyone to contribute the simultaneously assure contribute and simultaneously assure all concerned that every recommendation is important to making the right decision and will be given full attention। এর মধ্যে অ্যান্সার দেওয়া আছে। সবাই একটু দেখেন তো বের করতে পারেন কিনা এই এই লাইনের মধ্যেই। হ্যাঁ, লাস্ট লাইনে এমপ্লয়িজটা। সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ফুল অ্যাটেনশন দিতে হবে, তাহলে হ্যাঁ, তো। এটা হচ্ছে যে leaders should encourage everyone, হ্যাঁ, to contribute and simultaneously assure all concerned that every recommendation is important to making the right decision and will be given full attention। হুম। বি হবে আনসার মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আনসারটা বি হবে। হ্যাঁ, তাদেরকে বোঝাইতে হবে যে তাদের কন্ট্রিবিউশন আসলে দরকারি হ্যাঁ, অর্গানাইজেশনের জন্য। কন্ট্রিবিউশনটা তাদের জন্য দরকারি। এটা হচ্ছে যে ফিল দ্যাট দেয়ার কন্ট্রিবিউশন আর ভ্যালুড। হ্যাঁ, এটা তাদেরকে ফিল করাতে হবে তাদের কন্ট্রিবিউশনস আর ভ্যালুড। হ্যাঁ, মানে হচ্ছে যে তাদের কোম্পানি ওনার্স বা এমপ্লয়ার এবং এমপ্লয়ার, এটা তাদের প্রোভাইড করা উচিত একটা ভিউ, তাদের একটা ভিউ দেওয়া উচিত। দে শুড গিভ আ ভিউ টু দেয়ার এমপ্লয়িজ দ্যাট দে আর অলসো বিগ পার্ট অফ দ্য কোম্পানি, মানে তারাও একটা যে একটা পার্ট, এটা বড় পার্ট। এটা তাদের একটা টু মেক দেম এ ফিল, বিষয় হচ্ছে এটা। হ্যাঁ, ফিল দ্যাট দেয়ার কন্ট্রিবিউশনস আর ভ্যালু ভ্যালু, তাদেরকে একটা ফিল দেওয়া যে সো দ্যাট দে আর দ্য বিগ পার্ট অফ দেয়ার কোম্পানি। এটাই হচ্ছে মূলত এই এটার সামারি, এই লাইনের সামারি। এটা দিয়ে বোঝা যায় যে ফিল দ্যাট কন্ট্রিবিউশন আর ভ্যালু। অন্যগুলো যদি দেখেন কোম্পানির গোল সম্বন্ধে কিছু বলা নেই এখানে। হুম। আন্ডারস্ট্যান্ড ওয়াই সার্টেন ম্যানেজমেন্ট ডিসিশন আর মেড, হ্যাভ রেসপেক্ট ফর কো ওয়ার্কার অ্যাচিভমেন্ট, এই ধরনের কিছু বলা নেই। এই লাইনের মধ্যে উত্তরটা দেওয়া আছে। লিডার শুড এনকারেজ এভরিওয়ান টু কন্ট্রিবিউট অ্যান্ড সিমালটেনিয়াস। এটা হচ্ছে বড় আকারে, মানে এখানে রিসার্চ রিসার্চ ম্যাটেরিয়ালে যখন থাকে তখন একটা মানে মানে যে কোনো একটা আইডিয়া ইলাবোরেটলি বলা হয়, অনেক বড় আকারে থাকে। এই ধরনের আর্টিকেলে, রিসার্চ পেপারে একটু বড় আকারে থাকে। সামারাইজ করলে আমরা কি পাচ্ছি যে কোম্পানি ওনার্স অর এমপ্লয়ার্স শুড প্রোভাইড এ ভিউ টু দেয়ার এমপ্লয়িজ দ্যাট they're also a big part of this company and their suggestions আর ভ্যালু, তাদের সাজেশনটাও যে নেওয়া হচ্ছে এটাও, মানে কোম্পানি, এটাই হচ্ছে যে এই কোম্পানি ওনার বা এমপ্লয়ীদের তাদের এটা উচিত করা, প্রোভাইড একটা ভিউ দেওয়া। হুম, ইট ইজ ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজ। হ্যাঁ, ফিল দ্যাট তাদের একটা, সো দ্যাট দে ক্যান মেক এ ফিল দ্যাট আমি একটা ফিল পাচ্ছি যে মাই কন্ট্রিবিউশন মাই সাজেশনস আর ভ্যালু টু দ্য এমপ্লয়ার্স। হ্যাঁ, বা কোম্পানির কাছে বা এমপ্লয়ের কাছে আমার সাজেশনটাও ভ্যালু, মানে ফিল হয়েছে, ভ্যালু হয়েছে, দে আর ভ্যালুড। হ্যাঁ, দে আর ভ্যালুইং, দে আর ইভ্যালুয়েটিং মাই অর দ্য টেকিং মাই বা অ্যাকসেপ্টিং মাই সাজেশনস। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত তারা বোঝাতে যাচ্ছে। সো 30 নাম্বার, তাহলে এমসিকিউ পার্টটা শেষ করলাম। এরপর আমরা চলে যাব পরটাতে। হ্যাঁ, পরটা হচ্ছে 31। দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার এই স্টেটমেন্ট দেওয়া আছে একটা। সবাই একটু খেয়াল করুন 31 থেকে 35। হুম, এখানে আমরা স্টেটমেন্টটা দেওয়া আছে, স্টেটমেন্টের পরে আপনাকে কারেক্ট এন্ডিংটা কোনটা। হ্যাঁ, কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং। হ্যাঁ, মানে এখানে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটার কারেক্ট এন্ডিং আপনার নিচের কোনটা হবে। হুম, সো এন্ডিংটা আমরা বের করব। এন্ডিংটা বের করতে গেলে দেখেন এখানে আনসার গুলো খুব শর্ট এন্ডিং, খুব ছোট ছোট আনসার। আপনি দেখেন টেক চান্স, অ্যাভয়েড রিস্ক, খেয়াল করেছেন আনসার গুলো এই ছোট। ছোট ছোট একদম। হ্যাঁ, টেক চান্স মানে সুযোগ নেওয়া, শেয়ার দেয়ার আইডিয়াস, তাদের আইডিয়া গুলো শেয়ার করা, বিকাম কম্পিটিটিভ। এগুলো আমাদের প্যাসেজ থেকে পড়ে বের করতে হবে। প্যাসেজ থেকে পড়ে বের করতে হবে। তবে আপনি অলরেডি
আপনি কিন্তু প্যাসেজের মোটামুটি কয়েকটা প্যাসেজ কিন্তু আপনি অলরেডি আইডিয়া পেয়েছেন। হ্যাঁ, যখন এর আগেরটাতে যে, সো এখানে আপনাকে বের করতে গেলে আপনার কিওয়ার্ড দিয়ে যখন আমরা খুব দ্রুত বের করবো আমরা পেয়ে যাব। হ্যাঁ, সো খুব কঠিন কিছু হবে না। আর এখানে একটা সুবিধা কি যে এখানে আনসার গুলো খুব শর্ট আনসার। টেক চান্স, অ্যাভয়েড রিস্ক, ইগনোর দেয়ার ডিউটিস, রিমেন ইন দেয়ার জবস। না, আমি হচ্ছে জাস্ট আনসারটা বলছি, কিন্তু আপনার এখানে দেখেন কোশ্চেনটা দেওয়া আছে, এমপ্লয়িজ হুজ ভ্যালুস মাচ ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু, এমপ্লয়িজ হুজ ভ্যালুস ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু। হ্যাঁ, এটা কোনটার সাথে ম্যাচ করছে আপনারা এখানে দেখেন, আমি আপনাদেরকে বলছি। 31, এখানে দেখেন আমরা কিওয়ার্ডের কথা যদি বলি তাহলে ধরুন ভ্যালুস ম্যাচ মোর লাইকলি টু, এভাবে আমরা যদি কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে বের করি। হ্যাঁ, প্রথম দিকেই আমরা দেখি, প্রথম দিকে দেখি দেখেন, প্রথম একটা বা দুটা প্যারাগ্রাফের মধ্যে আছে। আমরা তাহলে কি স্টেটমেন্টটা কি বলা আছে, এমপ্লয়িজ হুজ ভ্যালুস ম্যাচ দোজ অফ দ্য এমপ্লয়ার্স। হ্যাঁ, আপনার কি কোশ্চেনটা সবার একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এমপ্লয়িজ হুজ ভ্যালুস ম্যাচ দোজ অফ দ্য এমপ্লয়ার্স। হ্যাঁ, এমপ্লয়িজ যাদের ভ্যালুগুলো ম্যাচ দোজ অফ দ্যার এমপ্লয়ার্স, তাদের এমপ্লয়ের সাথে তাদের ভ্যালুগুলো ম্যাচ করে যায়, তারা মোর লাইকলি লাইকলি টু, তারা আরো বেশি কি করে সেটা জানতে চাচ্ছে। মানে কোশ্চেনটা তো ক্লিয়ার আমাদের, তাই না? ওকে, সো উই ক্যান হ্যাভ এ লুক, উই ক্যান টেক এ লুক অ্যাট দ্য প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2। দেখেন প্রথম দিকে খুঁজবো, প্রথম দিকে 1 নম্বর প্যাসেজে কিছু উল্লেখ নাই, 2 নম্বর প্যাসেজে যে আপনি পাবেন, 2 নম্বর প্যাসেজটা আপনার একটু খেয়াল করে দেখেন, এর ভিতরে আছে। মানে আমরা তো কোশ্চেনটা বুঝতে পেরেছি সবাই। জি। মূল কথা হচ্ছে কি যে খুব শর্টে যদি বলি যে এমপ্লয়ি এবং এমপ্লয়ার, ইফ উই হ্যাভ দ্য ম্যাচিং অফ দেয়ার ভ্যালুস, আমাদের যদি ভ্যালুস যদি এক হয়ে যায় তখন কি হয়, এটাই মূলত জানতে চাচ্ছে। তখন এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু, তখন কি হয় সাধারণত, সেটাই মূলত জানতে চাচ্ছে। তাহলে আমরা দেখেন প্যাসেজ 2 তে যদি একটু দেখি, খুব ফাস্ট স্কিম করে যদি করে যাই তখন আমরা কি পাচ্ছি। Marksmanship research shows that the fit between an employee's values and a company's values makes a difference to what contribution they make and whether 2 years after they join. এই লাইনটা কি? হ্যাঁ, এখানে দেখেন যে জাস্ট মিনিট। আচ্ছা, এখানে আপনার দেখুন কি যে স্যার জি আছে রিসার্চ শোজ দ্যাট, এখানে আপনি একটা লাইন পাচ্ছেন, রিসার্চ শোজ দ্যাট the fit between an employee's values and a company's values makes difference to what contribution they make and whether they're still at the company। ঠিক আছে, আপনি কি এই সেন্টেন্সটা পেয়েছেন? জি। আচ্ছা, এখন দেখি আমরা আনসার গুলো। মানে এই লাইনের মধ্যে কিন্তু আনসারটা, মানে এন্ডিংটা দেওয়া আছে। হ্যাঁ, এখানে মোটামুটি কিন্তু সরাসরি আমরা কিন্তু এই এখানে পেয়ে গেছি, মানে এই এই সেন্টেন্সটার মধ্যেই আনসারটা আছে। হ্যাঁ, তাহলে কি পাচ্ছি ইন প্যারাগ্রাফ 2। আচ্ছা, এখানে রিসার্চ শোজ দ্যাট দ্য ফিট, ফিট মানে ওই যে ম্যাচ, ফিট মানে বলেছিল না, ফিট করা, ম্যাচ করা, দ্য ফিট বিটুইন, আপনি এখানে ম্যাচ বিটুইন, ঠিক আছে। আপনার কিওয়ার্ড দিয়ে যখন যাবেন তখন কিওয়ার্ডের সিনোনিমটা মাথা রাখতে হবে যাতে আপনি সেখানে ম্যাচ করতে পারেন। এই যে এখানে ফিট ম্যাচ, ফিট বিটুইন এমপ্লয়িজ ভ্যালুস অ্যান্ড কোম্পানি ভ্যালুস, তাহলে বুঝতে পারছেন, ফিট বিটুইন মানে ম্যাচ বিটুইন এমপ্লয়ি ভ্যালু অ্যান্ড কোম্পানি ভ্যালু, makes difference to what contribution they make and whether they still at the company, whether they still at the company, এখানে হচ্ছে আনসার, whether they are still at the company। যখন দুই ফিট হয়ে যায়, তাদের ভ্যালু, কোম্পানির ভ্যালু, এমপ্লয়ীদের ভ্যালু যখন ফিট হয় তখন তারা স্টিল তারা কোম্পানিতে অবস্থান করে। তার মানে কি, এখানে স্যার আর একটা কথা আছে যে 2 ইয়ার্স আফটার দে জয়েন, মানে তারা 2 বছর আগে জয়েন করলে তারা এখনো কোম্পানিতে আছে, এটা কি হ্যাঁ, মানে রিমাইনিং ইন দেয়ার জব এরকম রিমাইনিং একটা? জব। হ্যাঁ, কিন্তু আমরা অত দূর না যাওয়ার কারণ আমাদের সময় বাঁচাতে হবে। আমরা যদি কোনো একটা লাইনে যদি অ্যান্সারটা পুরো পেয়ে যাই দেন দ্যাটস অল।
তাহলে আমরা তো পেয়ে গেলাম, তাহলে আমাদের সময় অনেক বেঁচে গেল। এখানে স্টিল এট দ্য কোম্পানি, তারা এখনো কোম্পানিতে রয়ে গেছে, তার মানে হচ্ছে যে কি হবে বলেন তো, একটু দেখেন তো আনসারটা, সবাই দেখেন তো একটু উত্তরটা পান কিনা। মোট কথা, remain in jobs. হ্যাঁ, স্টিল তারা কোম্পানিতে থেকে যায়, দে আর স্টিল এট দ্য কোম্পানি। স্টিল মানে রিমেইন, স্টিল এট দ্য কোম্পানি মানে এখন পর্যন্ত কোম্পানিতে থেকে যায়। তাদের এমপ্লয়ি এবং এমপ্লয়ার, এদের ভ্যালু যখন ম্যাচ করে, ফিট করে, ফিট মানে ম্যাচ, এখানে সিনোনিম ওয়ার্ড, ম্যাচ করে, ভ্যালু ম্যাচ করলে তখন দ্যাট হোয়াট কন্ডিশন দে মেক অ্যান্ড হোয়েদার দে আর স্টিল এট দ্য কোম্পানি। স্টিল মানে এখন পর্যন্ত তারা কোম্পানিতে রয়ে যায়, স্টিল রয়ে যায়, তার মানে হচ্ছে রিমেইন করে মানে থেকে যায়, জবে থেকে যায়। তাহলে কি হবে বলেন তো? জি। জি হবে। জি হবে, রিমেইন ইন দেয়ার জবস, মানে তারা জবে স্টিল তারা থেকে যায়। তারপরও পরবর্তীতে আরো কয়েকটা সেন্টেন্স পড়লো, সেটা ক্লিয়ার হয়, কিন্তু আপনি এখানেই অ্যান্সারটা পেয়ে যাবেন, দে আর স্টিল এট দ্য কোম্পানি। মানে এটা বলেই দিয়েছে যে রিসার্চ শোজ দ্যাট ফিট বিটুইন দ্য এমপ্লয়িজ ভ্যালুস অ্যান্ড কোম্পানি ভ্যালুস মেক্স ডিফারেন্স টু হোয়াট কন্ট্রিবিউশন দে মেক অ্যান্ড ওয়েদার দে আর স্টিল এট দ্য কোম্পানি। প্যাসেজটা এত বড়, এখান হ্যাঁ, থেকে প্যাসেজটা মানে এই বড়। লাইনগুলো খুঁজে বের করা হ্যাঁ, খুবই। এটা প্যাসেজ, যেটা 3 নম্বর প্যাসেজ তো একটু বড় প্যাসেজ থাকে, এবং এটা নাম করা কোনো স্টাডি ম্যাটেরিয়াল থেকে অনেক সময় দেয়। হ্যাঁ, এখান থেকে যেটা দিয়েছে, সো এখানে এরকমই হয়। তো তাহলে এটা আমরা পাচ্ছি যে রিমেইন ইন দেয়ার জবস, নাম্বার কত নাম্বার এটা? জি, রিমেইন ইন দেয়ার জবস, তাদের জবে। মোট কথা কি যে যখন কোম্পানির ভ্যালু এবং এমপ্লয়ীদের ভ্যালু ম্যাচ করে, ফিট করে একে অপরকে, তখন তারা মোর লাইকলি টু রিমেইন ইন দ্য জব, তারা তাদের জবে থেকে যায়। এখানে এই সেন্টেন্সটা লাস্টেই বলা আছে স্টিল এট দ্য কোম্পানি, দে আর মোর লাইকলি টু, এই দেখেন 2 years আফটার দে জয়েন দে আর স্টিল এট দ্য কোম্পানি। ঠিক আছে, এমনকি 2 বছর পরও তারা কোম্পানিতে থেকে যাচ্ছে। ঠিক আছে, এখানেই আনসারটা আছে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে নাম্বার 32। অ্যাট টাইমস অফ চেঞ্জ পিপুল টেন টু, পরিবর্তনের সময়টাতে মানুষের টেন্ডেন্সিটা কি থাকে, বা কোন দিকে মানুষ টেন করে, কোন দিকে মন নেয়। অ্যাট টাইম অফ চেঞ্জ পিপুল টেন টু, অ্যাট টাইম অফ চেঞ্জ পিপুল টেন টু। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে যাই, তাহলে টাইম অফ চেঞ্জটা আমরা মূলত এটা হাতে নিয়ে আনসারটা খুঁজতে হবে। সো যেহেতু আমরা এর আগে 2 নাম্বারটা দেখেছি, 3 এবং 4 নাম্বার একটু চোখ ভুলে যাব, 3 নাম্বার প্যাসেজ এবং 4 নাম্বার প্যাসেজ। ঠিক আছে, আপনারা দেখেন তো একটু বের করতে পারেন কিনা। টাইম অফ চেঞ্জ কিওয়ার্ড এখানে আমরা ধরবো, টাইম অফ চেঞ্জ, টাইম অফ চেঞ্জ, এটা মাথায় রাখবো কিওয়ার্ডটা, যাতে আমরা সিনোনিমাস ওয়ার্ডও যদি থাকে সেখান থেকে বের করে আমরা কোন প্যারাগ্রাফে, প্যাসেজে আমাদের আনসারটা আছে সেটা বের করে, সেটা আগে সবার আগে ফাইন্ড আউট করতে হবে। 3 নম্বর প্যাসেজে এ ধরনের কিছু নাই, 3 নম্বর প্যাসেজে। ঠিক আছে, আমরা দেখেন 4 নম্বর প্যাসেজে চলে যাচ্ছি, 4 নম্বর প্যাসেজে। হ্যাঁ, 4 নম্বর, 4 নম্বর প্যাসেজটা সবাই একটু দেখেন তো। 4 নম্বর প্যাসেজটা সবাই একটু স্কিম করে যান, মানে খুব ফাস্ট রিড করতে হবে, সেন্টেন্সের জিসটা বের করে নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে আপনাকে অনেক হেল্প করবে, সেন্টেন্সের জিসটা বের করে নিয়ে আসবো আমরা। 4 নম্বর প্যাসেজ, আমি 32-33 বার করতে পারছি স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে ওই চার বের নম্বর করে প্যাসেজ, 4 নম্বর প্যাসেজের মধ্যে উত্তরটা আছে। আচ্ছা, আহ, এখানে Just when things since we হ্যাঁ are হ্যাঁ এখান থেকেই। concerned. সজীব ভাই ঠিক আছে, আপনি ইউর রাইট। হ্যাঁ, so, তো তালাত ভাই আপনি বলেন, আপনি কোনটা বলতে যাচ্ছেন, তালাত ভাই? স্যার 32 স্যার অ্যান্সার হবে ই, অ্যাভয়েড রিস্ক। আচ্ছা, দেখেন 33 এখানে, হবে স্যার এ, টেক চান্সেস। আচ্ছা আপনার এটা কেন মনে হচ্ছে একটু এক্সপ্লেন করেন তো। স্যার এখানে মনে হচ্ছে এই যে এখানে বলছে প্রথম থেকেই পড়তে হবে, দ্য ভ্যালু ফিট ম্যাটার্স সেজ ক্যালডিনি বিকজ ইনোভেশন ইজ ইন পার্ট এ প্রসেস অফ চেঞ্জ and under that pressure we as a species মানে এখানে পিপলের কথা এগুলো আমরা ধরতে পারি, আচ্ছা, behave differently when things change.
উই আর হার্ডওয়্যার টু প্লে ইট সেফ, এর মানে অ্যাভয়েড রিস্ক এর কথা বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে ভাই রাইট, হ্যাঁ ঠিক আছে। তো দেখেন এখানে একটা লাইন আছে, সেই লাইনের মধ্যেও আমরা আনসারটা পেয়ে যাব। হ্যাঁ, এই মাঝামাঝিতে 2-3টা লাইন পরে আর কি, দেখেন দেখা আছে when things change, when things জি স্যার, আমি এটাই বলতেছিলাম। when time change, when thing change, when time change। সুতরাং আমরা এখানে কিন্তু এই মেনশনটা এখানে আছে, when thing change we are hardwired to play it safe। যখন কোনো কিছু চেঞ্জ হয়, উই আর হার্ডওয়্যার্ড। হার্ডওয়্যার্ড মানে কি, কঠিন ভাবে আমরা কোনো কিছুতে স্টিক হয়ে যাই। হ্যাঁ, টু প্লে ইট সেফ। হুম, মানে আমরা সেফ সেফটি প্লে করি, মানে আমরা আমরা এটাকে সেফলি এটা প্লে করি। কোনো কিছু সেফলি করা মানে কি, টু অ্যাভয়েড সাম রিস্ক। অ্যাভারেজ। হ্যাঁ, কোনো কিছু যখন আপনি সেফ সাইডে থাকবেন, তার মানে ইউ আর ট্রাইং টু অ্যাভয়েড রিস্ক বিকজ ইউ আর ট্রাইং টু বি সেফ। এটাই হচ্ছে সিনোনিমাস, মানে হচ্ছে কি যে যখন জিনিসপত্র সবকিছু চেঞ্জ হয়ে যায়, তখন আমরা কি হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে হচ্ছে কি যে আমরা আসলে কোনো কিছুর প্রতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই, বা হার্ডওয়্যার টু ইট, মানে আমরা সেই পরিবর্তনের সাথে টেন্ড করি বা পরিবর্তনের সাথে সেই দিকে আমরা মানে সেই দিকেই আমরা চলি তখন, এবং আমরা সেফ সাইডে চলে যাই। ওই যে দেখবেন কম্পিউটারে অনেক সময় কি হয়, সেফ মোডে রান করে না, আপনাদের খেয়াল করেছেন? পিসি বা ল্যাপটপ অনেক সময় কোনো একটা সমস্যা হলে সে মানে রিস্কটা না নিয়ে তখন সেফ মোডে রান করে। আপনি খেয়াল কখনো পেয়েছেন এরকম? খেয়াল করেছেন কি অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপে অনেক সময় ধরেন কোনো একটা সফটওয়্যার প্রবলেম হলো, অপারেটিং সিস্টেম প্রবলেম হলো, কম্পিউটার অন করলেন, দেখবেন কম্পিউটার সাদা রকমের ভিন্ন রকম একটা ইয়ে আসছে, আম, একটা স্ক্রিন আসছে, ওয়াজ রানিং ইন সেফ মোড। হ্যাঁ, তখন কম্পিউটার তখন তার নিজেকে রক্ষা করার জন্য, মানে সে কোনো রিস্ক নিবে না, আপনার অপারেটিং সিস্টেমকে সেভ করার জন্য সে তখন সেফ মোডে রান করবে। দেখ আমি এটা বললাম, আপনারা যদি কখনো দেখে থাকেন হয়তো খেয়াল, এটা এটা এই কন্টেক্সটের সাথে খুব মিলে যাচ্ছে আসলে। কম্পিউটার তখন কি করে, তখন নিজেকে সেভ করার জন্য তখন সেভ মোডে রান করে, যাতে সে কম্পিউটার যেন ক্র্যাশ না করে, অপারেটিং সিস্টেম যেন ক্র্যাশ না করে, সেজন্য কম্পিউটার সেভ মোডে রান করে। যাই হোক, এটা একটা উদাহরণ খুব চমৎকার মিলে গেল, হঠাৎ মনে আসলো এই জন্য আমি বললাম। হুম, তো এই যখন আমরা পরিবর্তন হয় তখন আমরা কি করি, আমরা নিজেকে সেভ করতে চাই, অ্যান্ড উই আর ট্রাইং টু অ্যাভয়েড রিস্ক, মানে আমরা সেফ মোডে থাকা মানেই হচ্ছে আমরা রিস্ক গুলো থেকে সরে আসতে চাই। সো অ্যান্সারটা, দ্য আনসার উইল বি টু অ্যাভয়েড রিস্ক। ঠিক আছে, এটা আনসারটা কোনটাতে আছে, ইতে আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আম, এরপরটা কোনটা, নাম্বার 33। ইফ পিপল আর অ্যাওয়্যার অফ হোয়াট দে মাইট লুজ দে উইল অফেন। যখন মানুষ জেনে যায় যে তারা কি হারাতে যাচ্ছে, দে উইল অফেন, তারা প্রায় কোন কাজটা করে। হ্যাঁ, এখন এই বিষয়টা আমরা দেখব। আমরা এর আগেরটা কোন প্যাসেজে পেয়েছি, নাম্বার 4, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কোন কিওয়ার্ড গুলো দিয়ে ট্রাই করব, ইফ, অ্যাওয়্যার, মাইট লস, উইল অফেন। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের বুঝে নিতে হবে, ইফ পিপল আর অ্যাওয়্যার অফ হোয়াট দে মাইট লস দে উইল অফেন, মানে যখন মানুষ বুঝে যায় বা চিন্তা করে যে বা আম, কোনো কিছু হারাতে পারে, তখন তারা কি করে। হ্যাঁ, সেটাই আনসার, সেটাই বের করতে হবে। তাহলে আমরা কিওয়ার্ড কোনটা দিয়ে সার্চ করব, ইফ মানে অ্যাওয়্যার বা মাইট লস, উইল অফেন, এই ধরনের কিওয়ার্ড বা এর কাছাকাছি কোনো সিনোনিমাস কোনো ওয়ার্ড দিয়ে আমরা একটু দেখবো আর কি। হ্যাঁ, দেখেন এখানে আমরা 4 নম্বর প্যারাগ্রাফে ছিলাম না, 4 নম্বর প্যারাগ্রাফের শেষের দিকে আনসারটা আছে। 4 নম্বর প্যারাগ্রাফের লাস্টের দিকে আছে, দেখেন আমরা এর আগে 4 নম্বর প্যারাগ্রাফটা পড়ছিলাম, তাই না? দেখেন 4 নম্বর প্যারাগ্রাফের লাস্টের যে সেন্টেন্সটা, স্টাডিজ শো দ্যাট। হুম, অফারের রিওয়ার্ড প্রমোশন টাইপের কিছু হবে নাকি স্যার? না, আপনার সেন্টেন্স পুরো সেন্টেন্সটা আমরা পড়বো। না স্যার, টেক চান্স। স্টাডিজ শো দ্যাট, স্টাডি মানে রিসার্চ শো দ্যাট, মানে স্টাডিজ শো দ্যাট উই ইনভেরিয়েবলি টেক মোর গ্যাম্বলস when threatened with a loss than when offered a reward। ঠিক আছে, এর মানেটা কি? স্টাডি
স্টাডিজ শো দ্যাট রিওয়ার্ড মানে তো স্যার ওখানে পুরস্কার দেখলাম মানে একটা, প্রমোশন টাইপের একটা হ্যাঁ মানে এবং হ্যাঁ এবং পুরস্কৃত করা। স্টাডিজ শো দ্যাট উই ইনভেরিয়েবলি টেক মোর গ্যাম্বলস। গ্যাম্বলস মানে কি? গ্যাম্বলস মানে কোনো কিছু, মানে আপনার কোনো কিছুতে ইনভলভ হয়ে যাওয়া, কোনো কিছু আপনার। গ্যাম্বল মানুষ কেন করে? ইফ দেয়ার ইজ এ চান্স অফ গেটিং সামথিং, তাই না? স্টাডিজ শো দ্যাট উই ইনভেরিয়েবলি টেক মোর গ্যাম্বলস ওয়েন থ্রেটেন্ড উইথ এ লস। যখন এই দেখেন লস আমরা পেয়ে গেছি না, যখন কোনো কিছুর হারানোর সংখ্যা থাকে মানুষ তখন আরো বেশি সুযোগ গ্রহণ করে বা আরো গ্যাম্বল করে বা আরো কিছু নেয়, মানে বাড়তি কিছু চিন্তা করে। মোর গ্যাম্বলস মানে তখন কি করে, আরো কিছু চান্স, যে সুযোগটা নর্মাল সময়ে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে না। কিন্তু যখন সে কোনো কিছু হারানোর সংখ্যা থাকে, যখন কোনো কিছু তার হারানোর ভয় থাকে, তখন সে কি করে? Invariably take more gambles when threatened with a loss than when offered a reward. যখন আপনি রিওয়ার্ড পাচ্ছেন তখনকার চেয়ে যখন আপনি when you are in a state of losing something, মানে হারানোর একটা ভয় থাকে, তখন আপনি বেশি চান্স নেওয়ার চেষ্টা করবেন। বেশি চান্স নেওয়া মানে কি? মানে টু টেক মোর গ্যাম্বলস মানে আপনি বেশি গ্যাম্বল মানে মানে গ্যাম্বলিং করা। বাট এখানে গ্যাম্বলটা বোঝানো হচ্ছে যে আরো বেশি চান্স নেওয়া। আপনি চান্স না নিলে ইউ ডোন্ট হ্যাভ দ্যাট অপরচুনিটিস। আপনি চান্স যখন না নিবেন, যখন আপনি দেখবেন যে কোনো কিছু হারানোর ভয় আছে, তখন আপনাকে আরো বেশি চান্স নিতে উদ্বুদ্ধ করে। যখন কিনা দেন দেন হোয়েন অফার্ড এ রিওয়ার্ড, তার থেকে যখন একটা রিওয়ার্ড থাকেন, রিওয়ার্ড অফারের সিচুয়েশনে থাকে, তার থেকে যখন আপনি হারানোর কোনো ভয় থাকে, তখন মানুষ বেশি এই গ্যাম্বলিং বা এই চান্সটা নেয়। তাহলে আনসারটা হবে, তার ভাই আপনি বলতে এই বলেছিলেন না? স্যার হ্যাঁ আপনার ইউ আর রাইট, যে তখন টেক চান্স, পরের দুটো স্যার করতেছি। টেক টেক চান্সেস। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আম, সবাই তাহলে বুঝতে পেরেছেন তো যে এমপ্লয়ি পিপুল আর অ্যাওয়ার অফ হোয়াট দে মাইট লুজ, যখন তারা একটু জেনে যায় যে তারা কিছু হারাতে পারে, দে উইল অফেন টেক চান্স, তারা চান্সটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। বুঝতে পারছি স্যার, কিন্তু এখানে একটু কনফিউশনে ছিলাম ওই অফারে হ্যাঁ রিওয়ার্ডের বলে। হ্যাঁ রিওয়ার্ডে, হ্যাঁ হ্যাঁ, গেরিং আমি প্রমোশন। না প্রমোশন হচ্ছে যখন তার রিওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে আপনার যখন আপনি অফিস থেকে রিওয়ার্ড পাচ্ছেন বা আপনি ধরেন আহ, ইয়ে পাচ্ছেন, সেই সিচুয়েশনের চেয়েও আপনি যখন হারানোর ভয় থাকবে এরকম একটা কোনো কিছু, হ্যাঁ, তখন আপনি বেশি করে আপনি গ্যাম্বলিং এ জড়িয়ে পড়বেন। হ্যাঁ আপনি যখন আহ, এটাই বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, সো এখানে ওই রিওয়ার্ডটা দিয়ে আপনাকে একটু ডিস্ট্রাক্ট করার চেষ্টা করেছে। এরপর একটা কি ছিল, পিপুল ওয়ার্কিং আন্ডার এ ডোমিনেন্ট বস আর লায়াবল টু। পিপুল ওয়ার্কিং আন্ডার এ ডোমিনেন্ট বস আর লায়াবল টু। পিপুল যারা ডোমিনেন্ট বস বা মানে ডোমিনেন্ট বস আছে না, যেগুলো অদম মানে খুব খুব মানে ইয়ে করে আর কি, হ্যাঁ, ডোমিনেন্ট করার চেষ্টা করে। পিপুল ওয়ার্কিং আন্ডার ডোমিনেন্ট বস আর লায়াবল টু। দেখেন ডোমিনেন্ট বস, এখানে ডোমিনেন্ট কথাটা আপনি হয়তো না পেতে পারেন, হ্যাঁ, কিন্তু ডোমিনেন্টের কাছাকাছি আপনাকে যে আপনাকে খুঁজে নিতে হবে। এখানে উম, আমরা এর আগে 4 নম্বরে ছিলাম, এরপরে এর আগে ডোমিনেন্ট বস এবং এই ধরনের কথা আমরা পাচ্ছি কোথায় দেখেন তো, আমরা আরো নিচে চলে যাব, তারপরে কয়েকটা প্যারাগ্রাফে নাই। হ্যাঁ, বেটার এমপ্লয়িজ। এরা এক- সম্ভবত ইয়ে 9 নম্বরে আনসার, 9 নম্বর প্যারাগ্রাফে আছে। হ্যাঁ, 9 নম্বর প্যারাগ্রাফে আছে। কিন্তু কিছু কিছু এটা মনে হচ্ছে প্যারাগ্রাফ না পড়েও একটা অ্যান্সার দেওয়ার মতো, যদিও ভুল হওয়ার পসিবিলিটি আছে কিন্তু। অনেক সময় হয়, হ্যাঁ অনেক সময় আপনার মানে এটা হচ্ছে কি যে ওই কোনো ধরা বাঁধা কোনো নিয়ম তো নাই। হুম, তো যার কারণে অনেক সময় এক একটা কাজ করে। যেমন প্রথম আনসারটা আমরা যেটা পড়লাম, তানিয়া আপু যেটা বললেন আমাদের বারবার, যে আসলে ওই ব্যাপারটা আমাদের, যেহেতু আমরা ডিরেক্টলি আনসার পাচ্ছি না, সুতরাং আমরা কয়েকটা জিনিস বাদ দিয়ে, দুইটা এমসিকিউ টাইপের মধ্যে দুইটা বাদ দিয়ে দিলাম, আর বাকি দুটার মধ্যে কম্পেয়ার করে এবং ওই প্যাসেজের জিসটা বের করে আমরা আনসারটা পেয়ে গেছি। এভাবেও বের করতে হয় ইনস্ট্যান্ট, আপনাকে ওই তখন ওই কাজ করতে হবে। আপনার হাতে তো এনাফ টাইম নাই। হ্যাঁ, আপনার পুরো 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 যদি আপনাকে সময় দেওয়া হতো 2 ঘন্টা, আপনি আইএলটিএস 9 পেয়ে যেতেন রিডিং এ। ঠিক আছে, কারণ আপনার অনেক সময় আপনাকে দেওয়া হলো, কিন্তু আপনাকে তো সময় দেওয়া হবে না, সো ইউ হ্যাভ টু ম্যানেজ টাইম।
সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট দেয়ার। আপনাকে তো ম্যানেজ করতেই হবে টাইম। আচ্ছা, তাহলে আমরা দেখি প্যারাগ্রাফ 9-এ আমরা পাচ্ছি। হ্যাঁ, প্যারাগ্রাফ 9-এ সবাই একটু একটু দেখার চেষ্টা করি তো, প্যারাগ্রাফ 9-এ কি বলেছে। আচ্ছা দেখেন, প্যারাগ্রাফ 9-এ একটা জায়গায় লেখা আছে যে ইনভার্টেড কমার মধ্যে, হুম, crew members of multi-pilot aircraft exhibit sometimes um, deadly passivity, হ্যাঁ, when the flight captain makes a clearly wrong-headed decision। ঠিক আছে, this behavior is not, he says, unique to air travel but can happen to any workplace where the leader is overbearing। ঠিক আছে, ওভারবিয়ারিং মানে অবাধ্য। ঠিক আছে, ওভার বিয়ারিং শব্দটা হচ্ছে অবাধ্য। এটাই ডমিনেন্ট, যখন ডমিনেন্ট লিডার বা ডমিনেন্ট বস, বস আর লিডার, ঠিক আছে। এখানে কি কিওয়ার্ডটা পেয়েছেন, ম্যাচিং করতে পারছেন, বস এবং লিডার, খেয়াল করেছেন। লিডার ইজ ওভার বিয়ারিং মানে ওভার বিয়ারিং লিডার। ওভার বিয়ারিং মানটা হচ্ছে যে আপনার যে মানে অবাধ্য বা এই টাইপের আর কি, হ্যাঁ, অবাধ্য টাইপের। যে ধরেন অবাধ্য মানে ডমিনেন্ট মানে যে কারো কথা শোনে না, হ্যাঁ, সবাই সে উল্টো কি করে, সবাইকে মানে ডমিনেট করতে চায়। আচ্ছা, তাহলে আনসারটা এখানে আছে, ক্রু মেম্বার্স অফ মাল্টি পাইলট এয়ারক্রাফট এক্সিবিট সামটাইমস ডেডলি প্যাসিভিটি when the flight captain makes a clearly wrong-headed decision. This behavior is not unique to air travel but can happen to any workplace where the leader is overbearing. স্যার এ হবে নাকি এটা? এটা দ্বারা ডিউটিস। ইয়েস, এইভাবে অ্যান্সারটা কোথায় আছে জানেন, অ্যান্সারটা হচ্ছে যে ডেডলি প্যাসিভিটি। হ্যাঁ, ডেডলি প্যাসিভিটি, দেখেন এটা এমন ভাবে বলা আছে, ডেডলি প্যাসিভিটি মানে দে আর নট অ্যাক্টিভ, দ্যাট মিনস দে আর ইগনোরিং দেয়ার ডিউটিস। ঠিক আছে, এ বলেছেন তালাত ভাই না, মানে যখন ওভার বিয়ারিং লিডার মানে মানে ডোমিনেন্ট বস বা এরকম এরকম যদি থাকে, তখন কি হয়, তখন ক্রু মেম্বার মানে হচ্ছে কি তাদের টিম মেম্বার, তারা কি শো করে, তাদের একটা একটা ইয়ে শো করে, যেটা হচ্ছে যে মানে প্যাসিভিটি শো করে। প্যাসিভিটি মানে কি, দে আর নট অ্যাক্টিভ, আর দে আর নট অ্যাক্টিভ মানে দে আর ইগনোরিং দেয়ার ডিউটিস, তাদের ডিউটিটাকে ইগনোর করছে। হুম, তাহলে উত্তরটা হবে ইগনোরিং দেয়ার ডিউটিস, নাম্বার F। ঠিক আছে, এখানে আমরা আবার যদি একটু পড়ি সেন্টেন্সটা, ক্রু মেম্বার্স অফ মাল্টি-পাইলট এয়ারক্রাফট এক্সিবিট সামটাইমস ডেডলি প্যাসিভিটি when the flight captain makes, ফ্লাইট ক্যাপ্টেন মানে এখানেই হচ্ছে সেই সেই ইয়া ডোমিনেন্ট বস, মেক্স এ ক্লিয়ারলি রং হেডেড ডিসিশন। হুম, মানে যখন রং হেডেড ডিসিশন নেয় যে ফ্লাইট ক্যাপ্টেন, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে আদার ক্রু মেম্বার তারা একটা ডেডলি প্যাসিভিটি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে তারা প্যাসিভ থাকে, মানে প্যাসিভ ইয়ে করে, মানে দে আর নট অ্যাক্টিভ, তার মানে হচ্ছে তাদের ডিউটির প্রতি তারা ইগনোর করে। দিস বিহেভিয়ার ইজ নট ইউনিক টু এয়ার ট্রাভেল বাট ক্যান হ্যাপেন টু, আমি তো পয়েন্ট হয়ে গেছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে আমরা, স্যার পরেরটা পাইছি স্যার। আচ্ছা পরে, পরেরটা তো পড়ান আচ্ছা যায়নি। আচ্ছা, এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অর্গানাইজেশনস উইথ ফিউ রুলস আর মোর লাইকলি টু, এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অর্গানাইজেশনস উইথ ফিউ রুলস, যে এমপ্লয়ি যারা আছে, এমপ্লয়িরা যারা, যে অর্গানাইজেশন উইথ ফিউজ মানে অল্প রুলের মাধ্যমে যারা, অ্যান্সার হবে বি স্যার এটা। মোর লাইকলি টু,
share their ideas. আচ্ছা, তাহলে এখানে আমরা, আপনি কোন কত নাম্বার প্যাসেজে পেয়েছেন প্যারাগ্রাফ? স্যার এর পরেরটাই ওভার বিয়ারিং এর পরেই স্যার আসছে স্যার, এই ওভার যে বেরিং the পরেরটাতেই। only rule was that there was no rules, this environment encouraged a free interchange of ideas, স্যার এই ইয়েস, লাইনটাতে আছে। ইয়েস, এনকারেজড আ ফ্রি ইন্টারচেঞ্জ অফ আইডিয়াস। এখানে আমি একটু বলে নেই, আমরা প্রথম পরের প্যারাগ্রাফে যখন যাচ্ছি তখন পাচ্ছি কোনটা, যে উই ফাইন্ড দ্য অ্যান্সার ইন প্যারাগ্রাফ 10, দ্যাট ইজ, এখানে রাইটার স্পেসিফাই করেছে যে হোয়ার দ্য অনলি রুল ওয়াজ দ্যাট দেয়ার ওয়ার নো রুল। হ্যাঁ, তার মানে ফিউয়ার রুল, মানে হচ্ছে কি যে ফিউয়ার রুল, তার মানে হচ্ছে যে কম রুলস যেখানে। এনকারেজড আ ফ্রি ইন্টারচেঞ্জ অফ আইডিয়াস, তাহলে কি হবে? শেয়ার। হ্যাঁ, ইন্টারচেঞ্জ মানে শেয়ার করা না? আপনারা খেয়াল করেছেন? ইন্টারচেঞ্জ মানে জি স্যার। শেয়ার, ইন্টারচেঞ্জ অফ আইডিয়াস মানে শেয়ারিং অফ আইডিয়াস। আপনি এত মানে মিনিংটা যখন এত বেশি আপনার ঢোকার দরকার নাই, যখন আপনি মিনিংটা পেয়ে যান, তাহলে আদার গুলো আপনার এত মাথায় নিয়ে মাথায় সময় নষ্ট করার দরকার নেই, কারণ আপনার হাতে সময় কম। সো আপনাকে যখন দেখবেন যে ইন্টারচেঞ্জ অফ আইডিয়াস, হ্যাঁ, তখন আপনার হচ্ছে শেয়ারিং অফ আইডিয়াস, তার মানে হচ্ছে শেয়ার দা দেয়ার আইডিয়াস। আমরা উত্তরটা পেয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে প্যারাগ্রাফ 10, তার মানে আগের প্যারাগ্রাফের জাস্ট পরেরটাতেই, ঠিক আছে, এখানে দেওয়া আছে। এখানে ওই কিওয়ার্ডটা দিয়ে পেয়ে গেলাম রুলস, রুলস এর কথা যখন বলা হয়েছে উইথ ফিউ রুলস, এখানেই আমরা পেয়ে গেলাম কিভাবে আমরা প্যারাগ্রাফটা বের করলাম, ফিউয়ার রুলস। হ্যাঁ, মানে হোয়ার দ্য অনলি রুল ওয়াজ দ্যাট দেয়ার ওয়ার নো রুলস, মানে ফিউয়ার রুলস। এখানে আমরা এই কিওয়ার্ড দিয়ে আমরা এই প্যাসেজটা বের করলাম। আর তারপরে ইন্টারচেঞ্জিং অফ দেয়ার আইডিয়াস মানে শেয়ারিং অফ দেয়ার আইডিয়াস, এখান থেকে আমরা বের করে ফেললাম যে তাহলে আনসারটা হবে ইন্টার শেয়ারিং দেয়ার, মানে শেয়ার দেয়ার আইডিয়াস, নাম্বার বি হবে। ওকে, তাহলে আমরা আম, এটা শেষ করলাম। এরপরে আর আছে দেখেন, ইয়েস নো নট গিভেন, তারপরে দেখেন 36 থেকে 40। 36 থেকে 40, এখানে ইয়েস নো নট গিভেন ইস অলমোস্ট সিমিলার টু ট্রু ফলস নট গিভেন, ঠিক আছে, মানে স্টেটমেন্টটা কি ইয়েস অর নো, আর নট গিভেন, নট গিভেন আমরা তো জানি, ইয়েস নো নট গিভেন ইস অলমোস্ট সিমিলার টু ট্রু ফলস নট গিভেন। আচ্ছা, তাহলে আমরা বের করি, প্রথমে আমরা 36-এ চলে যাই। দ্য ফিজিক্যাল সারাউন্ডিংস ইন হুইচ আ পার্সন ওয়ার্কস প্লে এ কি রোল ইন ডিটারমাইনিং দেয়ার ক্রিয়েটিভিটি। এখানে আমরা প্রথমে স্টেটমেন্টটা খুব মাইনিউটলি আমরা বোঝার চেষ্টা করব যে কি বলেছে, যে ফিজিক্যাল সারাউন্ডিংস মানে আপনার অফিসের ফিজিক্যাল সারাউন্ডিংস ইন হুইচ এ পার্সন ওয়ার্কস, যেখানে আপনি কাজ করেন, এখানে জব করেন কে কে বলেন তো? আমাদের এখানে যারা আছেন আজকে জব সবাই মনে করেন না? সজীব জি ভাই, স্যার। সজীব ভাই জবে আছেন না? জি স্যার। তালাত ভাই, আপনি তো জবে আছেন না? তালাত ভাই মনে হয় জব এখনো শুরু হ্যাঁ করেন। স্যার আমি জব করি। আচ্ছা আচ্ছা, তানি আপু, তানি আপু কিন্তু খুব প্যাসিভ হয়ে গেছে, ওই যে ইয়ের মতো। Oh my God. তানি আপু খুব প্যাসিভ হয়ে গেছেন। আপনি যে ওই একটু আগে বললাম না, মাল্টি পাইলট এয়ারক্রাফটের যে ক্যাপ্টেন যেটা করেছিল ডোমিনেন্ট বসের আন্ডারে থাকার কারণে অন্য সবাইকে ডেডলি প্যাসিভিটি শো করছে, মনে আছে? তো উই ফাইন্ড তানি আপু ডেডলি প্যাসিভ। ক্যান ইউ সে দ্যাট? ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু মাঝে মাঝে একটু ফান করা দরকার, কারণ আইএলটিএস রিডিং যখন আপনার মাথা ব্রেন স্টর্মিং মানে রীতিমতো মাথার মধ্যে ঝড় ঝড় চলে যাবে, তাই না আপু? ঠিক কি না আপু বলেন? Too hard. মানে মানে আমি ব্রেন মানে অনেক স্টর্মিং, ব্রেন কষ্ট স্টর্মিং, করে কয়েকটা সলভ করে পারি না। না ব্রেন স্টর্মিং আপু, এই কথাটা আইএলটিএস এর কেন বলা হয় ব্রেন স্টর্মিং, মানে হচ্ছে রীতিমতো ঝড় চলে যাবে আপনার মাথার মধ্যে, লিটারালি দেয়ার উইল বি স্টর্মিং। আম, কারণ হচ্ছে যে আপনার হাতে সময় খুবই কম, তিনটে প্যাসেজ নিয়ে বসে আপনার আনসার বের করার সময় নাই। আপনাকে কিওয়ার্ড বের করে, আমি প্রথম দিকে কিন্তু একটু আস্তে আস্তে গিয়েছি যে একটু আসলে সময় নিয়ে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমরা অবশ্যই প্রথম দিকে অনেক একটু সময় নিয়েই বুঝবো। হ্যাঁ, কিন্তু তারপরে আমরা একটু ফাস্ট যাব, কারণ প্র্যাকটিসটাও করতে হবে ফাস্ট বের করার জন্য। আচ্ছা, যেটা হচ্ছে যে যে আমরা অল্প সময়ে বেশি আনসারটা বের করতে হবে, তিনটা প্যাসেজ আমাদের হাতে আছে। সো আমাদেরকে কিওয়ার্ড বের করে খুব ফাস্ট যেতে হবে আর কি। হ্যাঁ, এটা প্রথম দিকে আপু এরকম লাগবে। হ্যাঁ, এটা ভেরি কমন মিনস আইএলটিএস রিডিং, কিন্তু আপনার পড়ার হ্যাবিটটা একটু প্রতিদিন আপনি যেটা করবেন এটা হচ্ছে যে প্রচুর পড়তে হবে, মানে শুধু পড়ার জন্য পড়া। কি পড়ে কি আপনার লাভ হবে? লাভ হবে হচ্ছে স্কিমিং করা শিখবেন। স্কিমিং করা কি? খুব ফাস্ট পড়ে একটা সেন্টেন্সের জিসটা বের করে নেওয়া, ঠিক আছে?
এবং তার সাথে স্ক্যানিং করা, মানে হচ্ছে কি স্ক্যানিং করা হচ্ছে কম্পিউটার স্ক্যান করে না, SMS স্ক্যানিং করা হচ্ছে যে আপনার মাথায় যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা দিয়ে শুধু ম্যাচ করা, কিওয়ার্ডের সাথে কোনো ওয়ার্ডের সাথে মিলে গেল তো মিলে গেল, না হলে কি হবে, তখন সিনোনিমাস ওয়ার্ড দিয়ে একটু বের করা। কারণ হলো যে আপনার তো বুঝতে হবে কোন প্যাসেজে আমার আনসারটা দেওয়া আছে। হ্যাঁ, তো মোটামুটি একটা ওয়ার্ডার থাকে, তারপরেও যে আপনার দেখবেন 2 3 4 এক লাফে চলে গেছে 7, ঠিক আছে, তখন ব্রেক করেছে। বাট আপনি যখন স্কিম করবেন তখন আপনি কিন্তু সেটা বের করতে পারবেন, কোনো কিওয়ার্ড দিয়ে বের হয়ে চলে আসবে আপনার কাছে। আচ্ছা, যেটা বলছিলাম যে ফিজিক্যাল সারাউন্ডিংস ইন হুইচ এ পার্সন ওয়ার্কস প্লে এ কি রোল ইন ডিটারমাইনিং দেয়ার ক্রিয়েটিভিটি, মানে কি বোঝাচ্ছে, স্টেটমেন্টটা কি বোঝাচ্ছে, কি আপনার কি বুঝলেন বলেন তো? ফিজিক্যাল সারাউন্ডিংস ইন হুইচ পার্সন ওয়ার্কস মানে আপনার অফিসের ফিজিক্যাল সারাউন্ডিং যেটা আছে, এটা এটা কি রোল পালন করে ইন দেয়ার ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি থেকে এটা কি কি রোল পালন করে কিনা, এটা আমরা আমাদের প্যাসেজে খুঁজবো, তাই না? এটাই তো মূলত জানতে চাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন প্যারাগ্রাফ 1-এ আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, প্যারাগ্রাফ একদম 1 নম্বর প্যারাগ্রাফে দেখেন সবাই, দেয়ার আর নেভারদিলেস people working in luxurious state-of-the-art centers designed to stimulate innovation. Stimulate innovation মানে stimulate creativity. Who find that their environment doesn't make them feel at all creative. And there are those who don't have a budget or much space but who innovate successfully. দেখুন তাহলে কি অ্যান্সার হবে বলতো, এটা কি ইয়েস বা নো হবে? আমি আপনাকে সেন্টেন্সটা বলে দিলাম, আপনাকে খুব দ্রুত সেন্টেন্সের মিনিংটা বের করতে হবে। দেয়ার আর নেভারদিলেস পিপুল ওয়ার্কিং ইন লাক্সারিয়াস, দেখেন এখানে বলা আছে যে কিছু কিছু পিপুল যারা লাক্সারিয়াস ওয়ার্ক স্পেসে কাজ করে, স্টেট অফ দ্য আর্ট সেন্টার মানে একদম মানে কি বলা যায়, খুব চমৎকার টপ নচ অফিসে যারা জব করে, পিপুল ওয়ার্কিং মানে মানুষজন জব করে, ডিজাইন টু স্টিমুলেট ইনোভেশন, হু ফাইন্ড দ্যাট দেয়ার এনভায়রনমেন্ট ডাজন্ট মেক দেম ফিল অ্যাট অল ক্রিয়েটিভ। তারা ফিল করে যে তাদের এনভায়রনমেন্ট তাদেরকে ওই ক্রিয়েটিভিটি ফিল করায় না, ঠিক আছে? উত্তর মানে মিনিংটা হচ্ছে এটা যে এই বিকজ অফ দেয়ার এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, দে ডোন্ট ফিল দ্যাট, অথবা দে ডাজন্ট মেক দেম ফিল, দিস এনভায়রনমেন্ট ডাজন্ট মেক দেম ফিল অ্যাট অল ক্রিয়েটিভ, তাদেরকে এই এনভায়রনমেন্টটা ক্রিয়েটিভ ফিল করে না। অ্যান্ড দের আর দোজ হু ডোন্ট হ্যাভ এ বাজেট, এমন যারা অফিসে আছে তাদের বাজেট নাই, আর মাচ স্পেস, এত স্পেসও নাই, বাট হু ইনোভেট সাকসেসফুলি, বাট তারা ইনোভেশন মানে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, মানে যাদের কোনো স্পেসও নাই বাজেটও নাই এমন অফিসও আছে যে যারা কাজ করে তাদের, বা তারাও কিন্তু ইনোভেট সাকসেসফুলি, তারাও কিন্তু ক্রিয়েটিভিটি তাদের সাকসেসফুলি ক্রিয়েটিভিটি তারা মানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ তারা তারা হয়তো যে কোনো ইনোভেশন বা যে কোনো কিছু, অর্থাৎ ক্রিয়েটিভিটি তাদের তাদের মধ্যেও অনেক সময় দেখা যায়। তার মানে কি এটা কি ফিজিক্যাল সারাউন্ডিংস অফ এনি অফিস বা ওয়ার্ক স্পেস, এটা কি আসলে তাহলে আপনার ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এটা না স্যার, স্টেটমেন্টের সাথে ম্যাচ করেন তো। ম্যাচ করতেছে না? তার মানে এটার সাথে এটা না হওয়া উচিত না উত্তর স্যার। উত্তর নো, কারণ বলেই দিয়েছে যে একদম স্টেট অফ দ্য আর্ট কোম্পানিতে আপনি জব করতেছেন, তারপরেও তাদের এমপ্লয়ীদের মধ্যে এরকম ফিল আসে না যে এটা ক্রিয়েটিভ হওয়ার জন্য। তার মানে সেই এনভায়রনমেন্ট তাদেরকে পুশ করে না ক্রিয়েটিভিটির জন্য। বাট এমনকি বাজেট নাই বা স্পেস নাই, তারপরও এদের এমন কোন কোম্পানির এমপ্লয়ীদের মধ্যে উই ফাইন্ড ক্রিয়েটিভিটি ইনোভেশন। এখানে যে ক্রিয়েটিভিটি বিষয়টা হচ্ছে ইনোভেশন, ইনোভেশন মানে হচ্ছে উদ্ভাবন, আর ক্রিয়েটিভিটি দিয়ে উদ্ভাবন করা হয়। সো এই ক্রিয়েটিভিটি আর ইনোভেশন এটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। এরপর এটা তোমরা চলে যাচ্ছি, at times of change people tend, আচ্ছা সরি, 37, most people have the potential to be creative। এখানে কি একটা বিষয় আমি আপনাকে বলি, অনেক সময় দেখা যাচ্ছে নাকি যে এই যে স্টেটমেন্টটা বলা হচ্ছে এখানে কিছু কিছু ব্যাপার আপনার নিজের সাথে মিল পাবেন। মোস্ট পিপল হ্যাভ দ্য পোটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ, আচ্ছা রিসার্চে কি বলেছে সেটা আমরা বলবো, কিন্তু আপনি নর্মালি এটা কি তো হওয়া উচিত না? মোস্ট পিপল হ্যাভ দ্য পোটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ, মানে সাধারণত অধিকাংশ পিপলেরই পোটেনশিয়াল আছে ক্রিয়েটিভ হওয়ার জন্য। হ্যাঁ, সো এটা আমরা কোথায় পাবো দেখেন তো, আম, এটা আমরা পাবো হচ্ছে ওই প্যারাগ্রাফ 2 নম্বর প্যারাগ্রাফ পাবো আর কি। হ্যাঁ, মোস্ট পিপল হ্যাভ দ্য পোটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ, আমরা পোটেনশিয়াল
বা ক্রিয়েটিভ, এই ধরনের কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব। তাহলে দেখেন প্যারাগ্রাফ 2 নম্বর প্যাসেজে, দুটো প্যাসেজে মাঝামাঝিতে দেখেন, হুম, আমার মাঝামাঝিতে লাস্টের দিকে, অলদো সাম ইন্ডিভিজুয়ালস, একদম লাস্টের দিকে, অলদো সাম ইন্ডিভিজুয়ালস মে বি মোর ক্রিয়েটিভ দেন আদার্স, almost every individual can be creative in the right circumstances. আমারটাই ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে, অলদো, যদিও সাম ইন্ডিভিজুয়ালস, কেউ কেউ মনে করে থাকেন মে বি মোর ক্রিয়েটিভ দেন আদার্স, হ্যাঁ আমাদের মধ্যে অনেকে আছেন যে একজন আরেকজন থেকে একটু বেশি ক্রিয়েটিভ, অলমোস্ট, মানে এটাতে কমা দিয়েছে, তারপরে স্টেটমেন্টে অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল ক্যান বি ক্রিয়েটিভ ইন দ্য রাইট সার্কামস্টেন্সেস, হ্যাঁ, অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল ক্যান বি ক্রিয়েটিভ, এটি হচ্ছে মূলত অ্যান্সার। তাহলে কি হবে আনসারটা? স্যার ইয়েস স্যার। ইয়েস। ইয়েস, ইয়েস। কারণ হচ্ছে, যদিও বলেছে যে হ্যাঁ কেউ কেউ হয়তো কারো চেয়ে একটু ধরেন আম, তালাত ভাইয়ের চেয়ে হয়তো তানিয়া পর একটু বেশি ক্রিয়েটিভ, হ্যাঁ, কিন্তু তার মানে এই, তার মানে এটা এটা বলেছে, এটা হতে কখনো কখনো দেখা যায়, বাট অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল, প্রায় সমস্ত ইন্ডিভিজুয়াল ক্যান বি ক্রিয়েটিভ ইন দ্য রাইট সার্কামস্টেন্সেস, সঠিক মানে কিছু কিছু মানে সঠিক সময় তারা দেখা যাচ্ছে যে এভরি ইন্ডিভিজুয়ালি ক্যান বি ক্রিয়েটিভ, হ্যাঁ ক্রিয়েটিভ হতে পারে, সুতরাং সবার মাঝে পোটেনশিয়াল আছে ক্রিয়েটিভ হওয়ার জন্য। কোশ্চেন 38 চলে যাই আমরা। টিমস, কোশ্চেন 30 কি বলা হচ্ছে, টিমস ওয়ার্ক টিমস ওয়ার্ক বেস্ট হোয়েন দেয়ার মেম্বার্স আর অফ ইকুয়ালি ম্যাচড ইন্টেলিজেন্স। টিমস ওয়ার্ক বেস্ট, দল ভালো কাজ করে যখন দেয়ার মেম্বার্স আর অফ ইকুয়ালি ম্যাচড ইন্টেলিজেন্স, যখন তাদের মেম্বারগুলো, টিম মেম্বাররা ইকুয়ালি ম্যাচড মানে একই লেভেলের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা থাকে, এটা বলা হচ্ছে। আচ্ছা, এটা আমরা প্যারাগ্রাফ, দেখেন প্রথম দিকে আমরা 1 2 প্যারাগ্রাফ পেয়েছি, এটা চলে যাচ্ছে প্যারাগ্রাফ 7-এ। প্যারাগ্রাফ 7-এ দেখেন এই বিষয়ে কথা বলা আছে। প্যারাগ্রাফ 7টা একটু আমরা একটু দেখেন তো সবাই, প্যারাগ্রাফ 7 না, নাম্বার 7। প্যারাগ্রাফ 7টা কি শুরু হয়েছে বলেন তো? প্যারাগ্রাফ 7টা একদম সহজ, একদম প্যারাগ্রাফটা দেখার সাথে সাথে বুঝতে পারবো যে প্যারাগ্রাফ 7 আপনার আনসার আছে, তাই না? টিম ওয়ার্ক, ফার্স্টে প্যারাগ্রাফ 7-এর প্রথম ওয়ার্ডটা হচ্ছে টিম ওয়ার্ক। একটু সবাই স্কিম করবো, মানে সবাই একদম ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বো। Teamwork taps into one of the basic drivers of human behavior. The principle of social proof is so pervasive that we don't even recognize it, says Cialdini. I will, sorry, এটা এটা I will your project, sorry, এখানে বোঝা যাচ্ছে না আপনাদের কাছে, ছাপাটা এখন অস্পষ্ট। আচ্ছা, একটা ছাপা বোঝা যাচ্ছে না। Your project is being resisted, for example, by a group of veteran employees, ask another old timer to speak up for it. Cialdini is not alone in the advocating this strategy. Research shows that peer power used, আচ্ছা এখানে এখানে কি এই ধরনের কিছু বলা আছে বলেন তো? স্যার এটা মনে হয় নট গিভেন আছে, হ্যাঁ, এই নট সম্বন্ধে তো বলা নাই এই কিছু। সম্বন্ধে কিছুই বলা নাই, কিন্তু আমরা কিছুই পাচ্ছি বলা না। টিম ওয়ার্ক বলা কথা নেই। বলা আছে, টিম ওয়ার্ক দিয়ে শুরু হয়েছে, আপনি বুঝতে পারছেন টিম ওয়ার্কের বিষয়ে কথা বলা, কিন্তু টোটালি সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয় তারা বলেছে, এইখানে এর ভিতরে কিছুই নাই। সো উত্তরটা হবে, আনসার উইল বি নট গিভেন। Not given. আচ্ছা, 39টা আমরা একটু দেখি। 39টা হচ্ছে, ইট ইজ ইজিয়ার ফর স্মলার কোম্পানিজ টু বি ইনোভেটিভ। স্মলার কোম্পানিদের পক্ষে ইনোভেটিভ হওয়াটা ইজিয়ার, এটা হচ্ছে ওদের কথা। ইট ইজ ইজিয়ার ফর স্মলার কোম্পানিজ টু বি ইনোভেটিভ। আচ্ছা, তাহলে আমরা একটু খোঁজার জন্য প্যারাগ্রাফ কোন প্যারাগ্রাফে আছে এটা আমরা ইজিয়ার বা স্মলার কোম্পানিজ বা ইনোভেটিভ এগুলো দিয়ে সার্চ করব। প্যারাগ্রাফ, এখানে আমরা 5 নম্বরে দেখি, আমরা সবাই 5 নম্বর প্যারাগ্রাফে পাবো আমরা। নাম্বার 5, একটু সবাই একটু খুব স্কিম করে যান, হ্যাঁ 5 নম্বর প্যারাগ্রাফটা। 7 থেকে 5-এ যাব। হ্যাঁ 5-এ যাবো আবার, 7 থেকে কোনটা? উল্টা, উল্টা। কারণ আপু প্যাসেজ 3 মানেই হচ্ছে আপনাকে আর সুযোগ দিবে না বেশি খুব একটা, হ্যাঁ, সো ইউ হ্যাভ লিমিটেড অপশনস।
মানে আপনাকে তারা মানে গেটিং ডিফিকাল্ট ডিফিকাল্টি লেভেলটা ইনক্রিজ করবে। সো তবে এখানে আপনার ওই যে বললাম না টিম ওয়ার্কটা, আমরা শুরুর একদম প্রথম প্যাসেজের প্রথম শব্দটা হচ্ছে টিম ওয়ার্ক। সুতরাং টিম ওয়ার্কের মধ্যে আপনি বুঝতে পারলেন যে এখানে টিম ওয়ার্ক কথা আছে, আপনি টিম ওয়ার্কের ভিতরে ঢুকে গেলেন। আচ্ছা, এরপর আমরা বের করব কোনটা। স্মলার কোম্পানিদের পক্ষে ইট ইজ ইজিয়ার ফর স্মলার কোম্পানিজ টু বি ইনোভেটিভ। স্মলার কোম্পানির পক্ষে ইনোভেটিভ হওয়াটা ইজিয়ার মানে সহজ। আচ্ছা, আম, দেখেন প্যারাগ্রাফ 5 লেখা আছে, 2 নম্বর লাইনেই লেখা আছে, ইটস ইজি for a company to be pulled in conflicting directions as the marketing, product development, and finance departments each get different feedback from different sets of people. আচ্ছা, দেখেন আমরা একটু পড়েন। It's easy for a company to be pulled in conflicting directions as the marketing, product and development, and finance departments each get different feedback from different sets of people. এখানে কোম্পানির কথা বলা আছে, ইটস ইজি ফর কোম্পানি টু পুট। স্যার এটা তো নন লিভিং। হ্যাঁ, এখানে দেখেন কিছু এই ধরনের কিছু পাচ্ছি না, তারপর আমরা খোঁজার চেষ্টা করছি। দ্য অথার অলসো সেস, আচ্ছা এখানে তারপরে একদম লাস্টের দিকে বলা আছে, দেখেন 8 বা 10 নম্বর লাইনে, ইটস অলসো ইজি ফর স্মল পকেটস অফ ইনোভেশন টু ডিসঅ্যাপিয়ার। ইটস অলসো ইজি ফর স্মল পকেটস অফ, বাট এখানে আপনার ওই ইনোভেশন মানে ক্রিয়েটিভ হওয়া, ইনোভেটিভ হওয়া, এটার কথা উল্লেখ নাই এখানে। আপনি এই এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি প্যাসেজটা কনফার্ম করতে পারছেন। হ্যাঁ, কিন্তু এটুকুই শুধু, আমরা কিন্তু বিষয় মানে সাবজেক্ট ম্যাটারের সাথে ওই ডোন্ট হ্যাভ এনি ম্যাচ। সো এটা কি হবে, এটা ক্লিয়ারলি নট গিভেন না। এটা নট গিভেন হবে। এটা মানে মোট কথা সাবজেক্ট ম্যাটারের সাথে, বিষয়বস্তুর সাথে আমাদের স্টেটমেন্টের সাথে ম্যাচ করে না। স্মলার কোম্পানির কথা বলা হয়েছে, ঠিক আছে, স্মলার পকেটস অফ ইনোভেশন টু ডিসঅ্যাপিয়ার, কিন্তু এটার কথা বলা হয়নি, মানে এই বিষয়ে বলা হয়নি। ঠিক আছে, তাহলে আমরা এই কিওয়ার্ড দিয়ে আমরা প্যাসেজটা বের করতে পারলাম প্যারাগ্রাফ 5, বাট এখানে ওই স্মলার কোম্পানিজ যে ইনোভেটিভ হবে এই বিষয়ে বলা নেই। ঠিক আছে, তারপর আমরা চলে যাব লাস্ট কোশ্চেন। ম্যানেজার্স অ্যাপ্রুভাল অফ অ্যান আইডিয়া ইজ মোর পারসুয়েসিভ দেন দ্যাট অফ এ কলিগ। এটা খুব ইজি, এটা আজকে দেখি সবাই বের করেন। এটা কি 7 নম্বরে আছে নাকি? 40 নম্বর, সরি নাম্বার 40 কোশ্চেন হচ্ছে প্যারাগ্রাফ 7-ই আছে। হ্যাঁ, 7 নম্বর এটা প্যারাগ্রাফে আছে, শেষের দিকে আছে স্যার, শেষের একদম দিকে আছে। শেষের দিকে সহজেই বলা আছে আর কি। সহজেই বলা আছে, হ্যাঁ, এই জন্য আমি বলছি যে তানিয়াপু এটা খুঁজে বের করতে পারছে, তানিয়াপুর টাস্ক, আর এটা সবাই পারবেন, তানিয়াপু পারবেন। তানিয়াপু আপনি একটু খুঁজে বের করার চেষ্টা করেন, প্যারাগ্রাফ 7 একদম লাস্টের দিকে বলা আছে। হুম, মানে আমরা প্রথম স্টেটমেন্টটা বুঝবো, এ ম্যানেজার্স অ্যাপ্রুভাল অফ অ্যান আইডিয়া। যখন আপনার ম্যানেজার কোন একটা আইডিয়া অ্যাপ্রুভ করবে, কোন একটা বিষয় আপনার একটা আইডিয়া ম্যানেজার অ্যাপ্রুভ করলো, ইজ মোর পারসুয়েসিভ দেন দ্যাট অফ এ কলিগ। আপনার এই আইডিয়াটা ম্যানেজার অ্যাপ্রুভ করলো, আম, এটা এটাই বেশি পারসুয়েসিভ হবে, নাকি আপনার কলিগ আপনার এই আইডিয়াটাকে অ্যাপ্রুভ করলো, অ্যাপ্রিসিয়েট করলো, সেটা বেশি পারসুয়েসিভ হবে? মানে এটাই মূলত কোশ্চেন। এখন তাহলে আপু আমরা চেষ্টা করি সবাই একটু এটা কি হবে। আমরা বলে দিলাম এর প্যারাগ্রাফের লাস্টের দিকে, 7 নম্বর প্যারাগ্রাফের লাস্টের দিকে, সবাই একটু দেখি, একটু ট্রাই করি আমরা। কে কে বের করতে পেরেছেন? আচ্ছা, আমাদের চলে যাই। আম, দেখেন, অপশন নো হবে। মানে হ্যাঁ আপু ইউ আর রাইট। লাস্ট কোশ্চেনটা আপু বের করতে পেরেছেন, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। রিসার্চ শোস দ্যাট পিয়ার পাওয়ার, পিয়ার মানে হচ্ছে কলিগ, হ্যাঁ, পিয়ার মানে হচ্ছে কলিগ। পিয়ার পাওয়ার এখানে একটু একটু সিনোনিমাস ওয়ার্ড ইউজ করেছে, তারপর আপনি যদি সামহাও পিয়ার শব্দটা মানে নাও জানেন, আপনি মোটামুটি আন্দাজ করতে পারবেন পিয়ার পাওয়ার। রিসার্চ হুম, শোস দ্যাট পিয়ার পাওয়ার used horizontally not vertically is much more powerful। এই horizontally vertically it's a research term।
ডোন্ট বদার অ্যাবাউট ইট, হ্যাঁ, ইউ শুড নট বদার অ্যাবাউট ইট। রিসার্চ শোজ দ্যাট দ্য পিয়ার পাওয়ার মানে আপনার আপনার সহকর্মীর যে যে পাওয়ার বা সহকর্মীর কাছ থেকে যে আপনি আপনার পারসুয়েশন পাচ্ছেন বা এটাই আপনার তার কাছ থেকে যে অ্যাকসেপ্টেন্স, পিয়ার পাওয়ার ইউজড পিয়ার পাওয়ার ইজ মাচ মোর পাওয়ারফুল দেন এনি বস স্পিচ। এটুকুর মধ্যে আপনার আনসার আছে। আপনি পিয়ার পিয়ার দিয়ে আপনি হয়তো বা পিয়ার জানা থাকলে আপনি আরেকটু ফার্স্ট জেনে গেলেন, তার মানে এটা যে বের করতে পারবেন না, বের করা যাবে যে এটুকু লাস্টের এই সেন্টেন্সটা লাস্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যেই উত্তরটা আছে যে ইজ মাচ মোর পাওয়ারফুল দেন এনি বসেস স্পিচ। বসের স্পিচের চেয়েও একটা পিয়ারের পাওয়ার। যখন বসের কথা বলা তখন আপনি তখন বুঝতে গেলেন যে পিয়ার মানে হচ্ছে কলিগ বা আপনার সহকর্মী। তাহলে উত্তরটা হবে নো। হ্যাঁ, তাহলে এর পরিষ্কার বলা আছে যে পিয়ার পাওয়ারটা বেশি পাওয়ারফুল। বসের যত স্পিচ থাকুক না কেন, বসের অ্যাকসেপ্টেন্স থাকুক, যেটা পিয়ার পাওয়ারটা বেশি পাওয়ারফুল। সো তাহলে আমরা এটা শেষ করে ফেললাম। এরপর আমরা in our next class we'll go through test 2. Okay, so that's all from my side today. আজকে আরো একজন জয়েন করার কথা ছিল, জয়েন করেছিলেন বাট পরে দেখলাম চলে গেছেন।